ইয়ার উপরে যাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে তো মানুষ পাবে না। সেটাই তো। শিক্ষকদের জন্য সেই তাহলে আমরা, সুযোগটা তো আছে, প্রধান শিক্ষকের একটা পদ, সেখানে তো সরাসরি নেওয়ার দরকার কি? এখান থেকে কিছু নেবে, সরাসরি কিছু নেক, সমস্যা নাই, কিন্তু হ্যাঁ সবই স্যার। সরাসরি মানে সরকারের পলিসি ওগুলা থেকে সবকিছুরই দরকার আছে, সমন্বয় করতে হয়। কারণ কিছু ফ্রেশ নেওয়া নেওয়া যায় অর্ধেক, আবার কিছু এই টিচারদের থেকেই নেওয়া যায়, সেটা তো ভালো হয় আমার মনে হয়। এখন ওটা হয়তো কোনো একটা ইয়ে হতে পারে, না ডিসিশন আসতে পারে। স্যার, মানে কারণ যে আমার কষ্ট হচ্ছে যে যদি সে ইউআরসির যে মানে পিওন পোস্টের থেকে 14তম হ্যাঁ, গ্রেড থেকে যদি নবম গ্রেডে যদি প্রমোশন হতে পারে স্যার, আমরা কি পাপ করছি স্যার? সেইটাই এই যে তাদের প্রমোশন দিচ্ছে না, গ্রেড চেঞ্জ হয় নাই মনে হয় তাদের, গ্রেড কোনো চেঞ্জ গ্রেড চেঞ্জ হয়েছে স্যার। চেঞ্জ হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন সেইটা যদি করতে পারে, তাহলে এগুলা কেন করে না? আমার কাছে সেটি তো একটা স্যার প্রশ্ন। আমাদের শুধু আমাদের যদি কোনো প্রমোশনই না থাকে তাহলে আমাদের তো মানে চাকরি আমাদের করাই কি বেকার। আমাদের না না, কি আছে স্যার, আজকে স্যার দেখেন স্যার, আমাদের 15-16 বছর হয়ে যাচ্ছে স্যার চাকরি, অথচ হ্যাঁ, কোনো টাইম স্কেল পাচ্ছি না। না, ঠিক আছে মানে, না আছে কোনো মানে আর্থিক সুবিধা, না আছে কোনো প্রমোশনের সুবিধা, এই যে এগুলা যদি থাকে, মানে এগুলো তো স্থবির হয়ে যায়, মানুষ আর কাজ করবে কেন? কাজ করলেও যা, না করলেও তা, আমার তো এখানেই শেষ, অতএব আমি আর কি করব? এই জন্য এটা আমরা হচ্ছে উৎসাহ স্যার হারাই ফেলাই, বা আমাদের মানে কাজ করার যে উদ্যম থাকে না, সেটা থাকে না। স্যার আমাদের মানে পেশাগত এখানে দক্ষতার কোনো উন্নয়নই হয় না এতে। না, যেখানে সুযোগ আছে, আহ, কারণ শিক্ষকদের ক্ষেত্রে তো এই সুযোগটা আছে যে প্রধান শিক্ষকের পদে এখান থেকে হওয়া, সেই সুযোগটা সেখান থেকে স্যার সহকারী শিক্ষক থেকে তো এটা নিতেই পারে, এটা তো নিতেই আমি পারে, মনে করি যে নিতেই পারে। কোনো এটা তো কোনো একটা মানে নিতেই পারে বলতে, যেমন আর, আমি 100 জন নিব, 50 জন আমার এখান থেকে আসবে, 50 জন বাইরের থেকে আসবে, এই হ্যাঁ টাইপের পঞ্চায়েত একটা এখান নীতিমালা থেকে করে নিচ্ছে। এইভাবে করার সুযোগ দেওয়া উচিত, কারণ আর এটা না দিলে আরেকটা এগুলো তো মানুষ কাজ আরেকটা করবে কিন্তু। হ্যাঁ, স্যার আরেকটা ব্যাপার হচ্ছে ওখানে তো অভিজ্ঞতা চাইছে তো। সহকারী শিক্ষকরা দীর্ঘদিন কাজ করার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করবে, হ্যাঁ, যারা সরাসরি নিয়োগ পাবে তারা কি সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবে স্যার? না ওখানে কি অভিজ্ঞতা চাইছে সার্কুলারে? হ্যাঁ অভিজ্ঞতা চাইছে। অভিজ্ঞতা তো সরাসরিদের থাকে না কখনো। সেইটাই তো স্যার, এখানে অভিজ্ঞতাটা যখন চাইলো তখন স্যার সরাসরি ওইটা নিয়োগ। স্যার ওই যে মানে ট্রেন আর নন ট্রেন স্যার, ওই যে 10 আর 11তম গ্রেড দিচ্ছে ও, তো, সেটা তো আবার ওই আলাদা যারা একটা। হ্যাঁ বিএড আর বা ইয়া করা তাদের হচ্ছে ওই যে ট্রেন আর নন ট্রেন, ওইটাই কি বলা হচ্ছে অভিজ্ঞ আর অনভিজ্ঞ। না, সেটা আবার আলাদা ওটা সব জিনিস। সার্কুলারে থাকে, ওটা হ্যাঁ, সব সার্কুলারেই থাকে ওটা সব প্রায়। সার্কুলারই থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এগুলা এগুলা হয়তো একটা কিছু হতে পারে, যেহেতু সার্কুলারটা নাকি ওখান থেকে উঠাই নিছে, সেক্ষেত্রে একটা কিছু হতে পারে। ঠিক আছে, যদি আমরা ওরকম হয় তাহলে আমরা আবার কোর্স শুরু করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, ঠিক হ্যাঁ আছে, স্যার, তাহলে আমরা যদি মানে আলোচনা করবো। এটা স্থগিত করে তাহলে আপনি ক্লাসটা চালিয়ে যাবেন স্যার। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস চালাই গেলে আমার নিজেরও শেখা হয়। হ্যাঁ স্যার, আমাদের জন্য ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা আছে, সেটা আমাদের আলোচনায় থাকবে। আহ তথ্য প্রযুক্তি বলতে আইটি বলি আমরা, আমরা এমনি বলি আইসিটি। আইসিটিটা মূলত আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা। টেকনোলজি। হ্যাঁ, আর সংক্ষেপে বলে আইটি, সংক্ষেপে বলি আমরা এটাকে আইটি, ইনফরমেশন টেকনোলজি যেটা আর কি। তাহলে এখানে মূলত এমন একটা ক্ষেত্র যেখানে কম্পিউটার এবং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও পরিবেশন, মানে কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সকল বিষয় মূলত এখানে নিয়ে আসা হয়েছে। আর এই কাজটা মূলত আমরা যেটা করি, সেটা হচ্ছে মানে এটা করতে গিয়ে আমাদের দুটো জিনিস লাগে। একটা হচ্ছে আম, কি হার্ডওয়্যার, মানে কম্পিউটারের যে বিষয়টা থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। আমরা তো জানি এই জিনিসগুলো, যে কম্পিউটার, এখানে দুটো জিনিস। একটা কম্পিউটারের ভিতরে থাকে হার্ডওয়্যার, হার্ডওয়্যার বলতে যেটা দেখা যায় দূর থেকে, বাইরে থেকে যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, টাচ করা যায়, সেটাকে বলে হার্ডওয়্যার। হ্যাঁ, এটা হার্ডওয়্যারের মধ্যে যেমন সিপিইউ থাকে, র্যাম থাকে, এসএসডি থাকে, এইচডিডি থাকে, এবং অন্যান্য আউটপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, মনিটর, এগুলো থাকে। এটা পরীক্ষা অনেক সময় আসে, কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস, এগুলো পরীক্ষা আসে। সিপিইউ এর পূর্ণরূপ কি, বা এগুলোর পূর্ণরূপ কি, এই জিনিসগুলো অনেক সময় আসে। ঠিক আছে, তো এখানে হার্ডওয়্যার যেটা, সেটা মূলত দেখা যায়, ধরা যায়, অর্থাৎ দেহ বলা হয়, কম্পিউটারের দেহ বলা হয় সেটাকে। আর সফটওয়্যার হচ্ছে যেটা ভিতরের একটা বিষয়, যেটাকে আমরা বলি কি কম্পিউটারের প্রাণ বলা হয়। অর্থাৎ জি স্যার। সফটওয়্যার ছাড়া কোনো কাজ হবে না, মানে শুধু একটা দেহতে কোনো কাজ হবে না তার ভিতরে যদি প্রাণ না থাকে, তাই না? সফটওয়্যার হচ্ছে জি সেই স্যার। প্রাণ, যেটা মানে সিস্টেমটাকে রান করে বা অপারেটিং করে,
যে এরকম সফটওয়্যার বিভিন্ন ধরনের থাকে, যেমন অপারেটর, কিছু সফটওয়্যার আছে সিস্টেম সফটওয়্যার বলে, সেগুলোকে কিছু আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। ঠিক আছে, এই টাইপের থাকে আর কি। তাহলে এরকম পরীক্ষা আসে নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার বা নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, এরকম আসে। তাহলে এখানে জি যেটা আছে স্যার। অপারেটিং সিস্টেমের মধ্যে যেমন উইন্ডোজ, লিনাক্স এগুলো থাকে, বা ড্রাইভার এগুলো থাকে। আর অ্যাপ্লিকেশনের মধ্যে আছে যেমন মাইক্রোসফট অফিস, ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, অন্যান্য প্রোগ্রাম, সেইগুলাকে বলি অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হলো ওইগুলো যেগুলো দিয়ে আসলে রান করানো হয়। যেমন মাইক্রোসফট অফিস, অফিসের মধ্যে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেস, এক্সেল সবই আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ সবগুলো আমরা মানে সবগুলো দিয়েই আমরা কোনো না কোনো কাজ করি। তারপর ব্রাউজার একটা কি হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ ওইটা দিয়ে আমরা কাজ করি। মিডিয়া প্লেয়ার দিয়ে আমরা গান শুনি, অন্যান্য যে কোনো ধরনের প্রোগ্রাম, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যারের মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিস্টেম, সিস্টেম সফটওয়্যার হচ্ছে ওইগুলো যেগুলা পুরো সিস্টেমটাকে রান করে। ঠিক আছে, আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আরো ডিটেলস আমরা জানবো, কারণ এখানে অনেক কিছু জানার আছে। এখন কম্পিউটারের শুরুটা যদি আমরা একটু দেখি, কম্পিউটারের শুরুর যে ইতিহাস সেগুলো অনেক বড় ইতিহাস। আমরা যেগুলো আমাদের চুম্বক যে বিষয়গুলো থাকে সেগুলো জানবো, কারণ আমাদের হচ্ছে পরীক্ষার জন্য পড়া, পরীক্ষার জন্য আসলে মানে থিওরি তো পড়া যাবে না। আমার হচ্ছে ইনফরমেশন, থিওরি আমার তো অনেক আছে, থিওরি আমার জেনে কোনো লাভ নেই, আমি গুলো ইনফরমেশন গুলো আমাকে জানতে হবে। তাহলে কম্পিউটারের বাংলা অর্থ হচ্ছে গণক যন্ত্র, এবং এই শব্দটা কম্পিউটার একটা একটা গ্রিক শব্দ। প্রত্যেকটা লাইনই থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে কম্পিউটার কথাটা আছে কম্পিউট থেকে আসছে এটা, হ্যাঁ, যেটার কথাটার উৎপত্তি হয়েছে এখান থেকে, কম্পিউট কথা থেকে। কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী, যেটা বললাম। এখন কম্পিউটারের জনক কে যদি বলা হয়, কম্পিউটারের জনক, এই চার্লস প্রশ্নগুলো ব্যাবেজ। কমন চার্লস ব্যাবেজ। প্রশ্ন আসে। এখন এখানে কিছু সমস্যা আছে। সমস্যা আছে, কোনো কোনো সময় আছে কম্পিউটারের জনক কে, আর কোনো কোনো সময় আছে আধুনিক কম্পিউটারের জনক কে। এই দুটো বিষয় আছে। এগুলো একটু ডিফারেন্সটা দেখেন। আমরা সবাই জানি যে চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক, জনক এবং এইটা হলো 1882 সালে চার্লস ব্যাবেজ এই যন্ত্রটি আবিষ্কার করছে। আবিষ্কার করেন। সেইটা সেই তার যে যন্ত্রটা সেটা বলা হয় মানে কম্পিউটারের পূর্বপুরুষ বলে মনে করা হয়, কারণ সেগুলো তো আর এখন নাই। তিনি মূলত যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন। আর আধুনিক কম্পিউটারের জনকও মূলত তাকেই বলা হয় এখানে যেটা আছে। চার্লস ব্যাবেজ 1812 সালে বেল ল্যাবরেটরিতে লগারিদম হিসাব বিজ্ঞান, গাণিতিক হিসাবের জন্য ডিফারেন্স ইঞ্জিন, হ্যাঁ, এটা এটা একটা কম্পিউটারের ভিতরকার বিষয়, ডিফারেন্স ইঞ্জিন। আর এটা হচ্ছে 1812 সালে। আর 1833 সালে অ্যানালিটিক্যাল, যেটা ইঞ্জিনিয়ারিং বলা হয়, এই যে এই দুইটা, একটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুইটা জিনিসের মধ্য দিয়ে এই কম্পিউটারের বিষয়গুলোকে নিয়ে আসে। হ্যাঁ, এটা করেছে কি চার্লস ব্যাবেজ। পরবর্তীতে ব্যাবেজের এই চিন্তা ভাবনাকে বাস্তবায়ন ঘটায় হচ্ছে হাওয়ার্ড আইকন। অনেক সময় দেখবেন অনেক জায়গায় হাওয়ার্ড আইকনও লেখছে কম্পিউটারের জনক। তাহলে এটা সিস্টেমটা হলো এইটা, যে উনি মূলত জনক এখানে বলা হয়েছে, এবং উনি লগারিদম যেটা বলে, এটা হয়েছিল যে বেল ল্যাবরেটরিতে, যুক্তরাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরিতে বসে উনি এই কাজগুলো করতো। লগারিদম হিসাব বিজ্ঞান সহ গাণিতিক হিসাবের জন্য উনি করেছিল ডিফারেন্স ইঞ্জিন, আর আরেকটা ছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল এই ইঞ্জিন। দুটো বিষয়ের উনি এই দুটো জিনিস থেকেই মূলত কম্পিউটারের ধারণাটা নিয়ে আসে। পরবর্তীতে তার এই চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দেয় হচ্ছে প্রফেসর হাওয়ার্ড আইকন। হুম,
এই জন্য হাওয়ার্ড আইকনকে প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কারক বলা হয়। তাহলে প্রথম ডিজিটাল কম্পিউটার আবিষ্কারক বলা হয়েছে হাওয়ার্ড আইকনকে। আচ্ছা, অনেকগুলো তথ্য কিন্তু আমরা এখান থেকে জানলাম। এরপরে যেটা আছে, কম্পিউটারের যে বিভিন্ন প্রজন্ম বলি আমরা এটাকে, অর্থাৎ জেনারেশন বলি যেটাকে, সেই বিষয়গুলো একটু দেখবো এখন। কম্পিউটারের জাদুঘর কোথায় অবস্থিত? কম্পিউটার জাদুঘর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। কম্পিউটার হিস্টোরি মিউজিয়াম হচ্ছে বিশ্বের প্রথম কম্পিউটার জাদুঘর। কোথায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এটা। প্রথম কম্পিউটার জাদুঘর। এটা হলো 1996 সালে এটি প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, প্রথম জাদুঘর যেটা। এটা কিছু তথ্য আমরা জানলাম। এরপরে কম্পিউটারের যে জেনারেশন বলি আমরা, যেমন ফিফথ জেনারেশন, এখন যেমন চলছে পঞ্চম জেনারেশন, আমরা বলি ফিফথ জেনারেশনের কম্পিউটার। তাহলে প্রথম যে জেনারেশনটা কম্পিউটারে ছিল, প্রজন্ম হলো যে বিবর্তন। বিবর্তন বলতে বোঝায় প্রযুক্তির যে বিস্ফোরণ ঘটছে আস্তে আস্তে। আহ, একটা দর্শক বা এই যে এখানে দেখেন, 1942 থেকে 1959 পর্যন্ত এই সময়টাকে বলা হয় ফার্স্ট জেনারেশন বা প্রথম। এইটাও কিন্তু পরীক্ষা আসে অনেক সময়, দেখা গেছে যে কম্পিউটারের প্রথম বিবর্তন বা প্রজন্ম কত সাল থেকে, ফার্স্ট জেনারেশন কত সাল থেকে কত সাল পর্যন্ত, বা কত সালে শুরু হয়েছিল কত সালে শেষ হয়েছিল। দ্বিতীয় প্রজন্ম যেটা সেকেন্ড জেনারেশন আমরা যেটাকে বলি, সেকেন্ড জেন, এটা 1960 সাল থেকে 64 সাল পর্যন্ত। হ্যাঁ, এই কয়েকটা সময়। আর থার্ড জেনারেশনটা ছিল মূলত 65 থেকে 70 পর্যন্ত। আর ফোর্থ জেনারেশন যেটা, সেটা হলো 71 থেকে বর্তমান সময় পর্যন্ত। হ্যাঁ, বর্তমান সময় পর্যন্ত মানে কি, এখন এই মুহূর্ত পর্যন্ত। এখন হচ্ছে ফোর্থ জেনারেশন যেটা। আর পঞ্চম প্রজন্ম যেটা, ফিফথ জেনারেশন যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য যেটা হবে। অর্থাৎ ভবিষ্যতে যে কম্পিউটারের অনেক পরিবর্তন হবে, সেটাকে বলবো আমরা ফিফথ জেনারেশন। হ্যাঁ, তাহলে আমরা এখন আছি ফোর্থ জেনারেশনে নাকি? ফোর্থ জেনারেশনে আমরা আছি। ফিফথ জেনারেশন তো ভবিষ্যতে হবে এটা। মানে কবে থেকে ফিফথ জেনারেশন শুরু, এখানে কিন্তু সেইটা লেখা নাই। আচ্ছা, এরপরে যেটা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, এটার থেকে একটা প্রশ্ন আসতেই পারে। এটার দিয়ে অনেক বিষয় আছে এখান থেকে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে রোবোটিক প্রযুক্তির চরম বিকাশ এই সময় ঘটবে। অর্থাৎ এই সময় বলতে বুঝাইছে যে ভবিষ্যতে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অনেক আগে শুরু হয়েছে। হ্যাঁ, আর রোবোটিক ইঞ্জিন বা বায়োটেকনোলজি বা ন্যানো টেকনোলজি, অনেকগুলো বিষয় তো এখন শুরু হয়েছে। আচ্ছা, এইখানে কি করতে পারবে মানে এই কৃত্রিম বুদ্ধিমত্তায়? এগুলো হচ্ছে মানুষের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে কে কথা বলছে। হ্যাঁ, বিশ্বের সকল ভাষায় কম্পিউটিং এর সম্প্রসারণ ঘটবে, যেটা ফিফথ জেনারেশনে মূলত এই বিষয়গুলো হবে। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম যে আমাদের কম্পিউটারে 5টা জেনারেশন আছে। হ্যাঁ, প্রথম থেকে ফিফথ জেনারেশন, এবং এটার ব্যারিয়ারটা কত বা পিরিয়ড কত থেকে কত, সেই সময়টা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। আর পঞ্চম জেনারেশন বা ফিফথ জেনারেশনের বিশেষ বৈশিষ্ট্য কি? সেখানে মূলত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক প্রযুক্তির বিকাশ ঘটবে, এবং বিশ্বের সকল ভাষায় কম্পিউটিং এর সম্প্রসারণ ঘটবে, এবং ফিফথ জেনারেশনে কম্পিউটারই মানুষের কণ্ঠস্বর শনাক্ত করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যে কম্পিউটারের বিভিন্ন অংশ থাকে, কম্পিউটারের প্রধান অংশ মূলত 5টা। একটা হচ্ছে ইনপুট বলি, আর একটা তো আউটপুট, গেল এই দুটা। একটা ইনপুট মানে দিলাম, আর একটা আউটপুট বেরিয়েলো। আর এর মাঝখান দিয়ে অনেকগুলো বিষয় থাকে। একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট বলে, যেমন সিপিইউ বলি আমরা এটাকে। তারপর গাণিতিক অংশ একটা আছে আলগা, অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটাকে বলে এএলইউ। এতে কি হয়? অ্যারিথমেটিক, এলে কি হয়? লজিক। আর ইউতে কি হয়? ইউনিট। হ্যাঁ, এটাকে বলে গাড়িতেই দে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এএলআই। এটার পূর্ণ রূপ কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর একটা আছে মেমোরি ইউনিট থাকে। এই 5টা অংশ থাকে। এর মধ্যে যে সিপিইউ থাকে, আমরা যদি একটু দেখি এখানে, যেটা দেখা যাচ্ছে, এইটা হলো সিপিইউ। পুরা যে অংশটা, এগুলো হচ্ছে সিপিইউ। মাঝখানে যেটা থাকে কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউতে কি হয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ইউনিট। সিপিইউ। আর একটা হচ্ছে ইনপুট, ডাটা যাবে এখান থেকে, আউটপুট ডাটা বের হয়ে যাবে বা ফলাফল যেটা, ইনপুট আউট। আর সিপিইউর মধ্যেই থাকবে কোনটা কোনটা, এই যে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এলইউ থাকবে যে।
অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর একটা থাকবে কি কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল প্যানেল থাকবে ওটার মধ্যে, কন্ট্রোল ইউনিট থাকবে। আর একটা আসবে মেমোরি। হ্যাঁ, মেমোরি ইউনিট আছে, মানে স্মৃতিকে ধরে রাখার জন্য কি বলে স্থায়ী অস্থায়ী র্যাম রম যে বিষয়গুলো আছে না, র্যাম রম এই বিষয়গুলো এখানে ওই প্রধান এখানে আবার মানে মেইন মেমোরি ইউনিট একটা আছে, আর ওখান থেকে সাব সেকেন্ডারি মেমোরি ইউনিট থাকে। তো এইগুলো মূলত আমাদের আহ, কি বলি কম্পিউটারের সিপিইউর মধ্যে এগুলো থাকে। তাহলে কম্পিউটারের প্রধান অংশ হচ্ছে 5টা ইনপুট। ইনপুটের মধ্যে কি কি থাকবে, কি কি ডিভাইস, যেমন কিবোর্ড, আমরা যে কিবোর্ডে লেখালেখি করি তো এটা কি ইনপুট না, কারণ এখানে আমি লেখা কিছু দিতেছি। মাউস, মাউস তো মানে আমি ধরে ধরে আমি যে পড়াইতেছি এখন দাগাই দাগাই পড়াইতেছি, তার মানে কি আমি ইনপুট দিতেছি এখানে। স্ক্যানার মানে, স্ক্যানার মানে যেটা দিয়ে স্ক্যান করে, এইগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ এগুলার মাধ্যমে কোনো তথ্য আমরা ইনপুট করি। আর মনিটরে কি দেখি আমরা, এই যে এখানে যে লেখাটা দেখতেছি, এটা আমি কিছু মাধ্যমে এটা আসছে, অর্থাৎ ফলাফল এটা। প্রিন্টার, স্পিকার, এগুলো কি, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এরপরে যেটা আছে যে সিপিইউ কে বলা হয় কম্পিউটারের ব্রেইন বা হৃৎপিণ্ড বলা হয়। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মূল জিনিস। এই যে প্রসেসর, ওই যে বিভিন্ন ধরনের প্রসেসর থাকে, সেটা এগুলো সিপিইউর মধ্যে এগুলো থাকে, ইনপুট আর ওই পাশে আছে আউটপুট। অথবা সিপিইউর মধ্যে কি কি থাকে, এই যে অ্যারিথমেটিক, তারপরে লজিক ইউনিট, অর্থাৎ এই যে লগারিদম যেটাকে বলি, গাণিতিক যে বিষয়গুলো থাকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর মেমোরি, এই বিষয়গুলো থাকে এর মাঝখানে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো তথ্য জেনে নিলাম। এরপরে এইগুলো তো আমরা জানি, মাউস, তারপর কি এটা কিবোর্ড, স্ক্যানার, তারপর ওসিআর, ওএমআর, এইগুলা কি সব, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। হ্যাঁ, অর্থাৎ এগুলোর থেকে ইনপুটটা যাবে, এগুলো ইনপুট ডিভাইসের অংশ, প্রত্যেকটা ইনপুট ডিভাইসের অংশ। আবার এখানে ওসিআরটা কি স্যার? হ্যাঁ, ওসিআর ওসিআরটা ওসিআর ওই যে মানে এটা দেখে নিয়েন, এটা অ্যাব্রিভিয়েশনটা কি হবে, স্ক্যানার এটা স্ক্যানার জাতীয় এটা কিছু, স্ক্যানার। ও আচ্ছা। স্ক্যানার এটা আর কি। আর এই ওএমআর না, এটার পূর্ণরূপটা কি, এটা অবশ্যই আছে, ওএমআর এ কি হয় বা ওসিআর এ কি হয়, এগুলো আছে। আমার অপটিক্যাল মার্ক রিডার, হ্যাঁ হ্যাঁ, ওএমআর এ কি হয়, অপটিক্যাল অপটিক্যাল মার্ক রিডার। মার্ক রিডার, আর ওএমআর। ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, good, এই তো ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে ওএমআর, ওসিআর, এরকম কম্পিউটারের বেশ কিছু ইয়ে আছে, সেগুলোর এব্রিভিয়েশনটা অনেক সময় আসে পরীক্ষায়। আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বিভিন্ন পোর্ট। ঠিক আছে, এই যে এটার নাম হচ্ছে প্যারালাল পোর্ট, যেটা আমাদের এই যে ল্যাপটপের সাথে থাকে, ল্যাপটপের একটা অংশে থাকে বা প্রজেক্টরের সাথে থাকে। এটা কয়টা প্রজেক্টরে ছিদ্র থাকে। থাকে, হ্যাঁ মানে যে পিন থাকে। এরপরে আছে সিরিয়াল পোর্ট, এই যে প্যারালাল পোর্ট আর একটা সিরিয়াল পোর্ট। এখানে থাকে কয়টা, 2 2 4 5, 5 আর 4 9টা। এখানে থাকে 9টা, আর এখানে থাকে কয়টা, 1 2 3, হ্যাঁ, তারপরে এটা 6, অনেকগুলা থাকে, মানে 21টা না কত যেন থাকে। আচ্ছা, এরপরে আছে এমআইডিআই পোর্ট, তারপরে এইচডিএমআই পোর্ট, যেটা ওই যে প্রজেক্টরের সাথে ল্যাপটপের যে সংযোগ দেয়, এই যে এই পোর্টটা দেয়। এরপরে আছে অডিও পোর্ট থাকে 3টা, আগে এগুলো থাকতো, ওই এখনো আছে ওই যে ইসের মধ্যে কি বলে উম, এই মানে ল্যাপটপের যে ডেস্কটপ যেগুলো থাকে সেইগুলোর মধ্যে এই ধরনের পোর্ট এখনো আছে। আর এইটাকে বলে ভিডিও পোর্ট, আর এটাকে বলে ইউএসবি। হ্যাঁ, ইউএসবি পোর্ট, যেটা আমরা ওই যে অনেক ল্যাপটপে এই পোর্টটা থাকে না, এই পোর্টটা থাকে না, তখন সেই ল্যাপটপ গুলোতে এরকম একটা ভিজিএ পোর্ট কিনে নিতে হয়, কিনে নিলে সেইটা এখানে এখানে থাকে আর কি। আর এইটা হলো ভিজিএ। এই যে ওয়ালটন ভিডিও, হ্যাঁ, এইটা এক ধরনের থাকে, এটা তো ওই যে বর্তমানে পিন ওয়ালটন জাতীয় ওয়ালটন থাকে, ভিডিও। পিন জাতীয় ছোট ছোট পিন থাকে, ওই পিনের সাথে ওইটা লাগিয়ে যাবে আর কি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পোর্ট, আর এই এই সবগুলো হচ্ছে আউটপুট ডিভাইস কিন্তু এগুলো। আচ্ছা, এরপরে কি আসলো, প্রশ্ন আসলো। এখানে যেটা প্রশ্নটা 1 নম্বরটা কি, মডেমের অ্যানালগ সংকেত, আহ অ্যানালগ সংকেত কি? হুম, আচ্ছা এগুলো আমাদের এগুলো এটা প্রথমটা কি হবে, মডেমের অ্যানালগ সংকেত থেকে ডিজিটাল প্রথমটা সংকেতে কি হবে একটু গ্রুপে লেখেন তো দেখি সবাই। গ্রুপে বলতে এই কি বলে চ্যাট বক্সে লেখেন, মানে এটা উত্তর লেখা লাগবে না, ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে,
উত্তরটা লিখে দিলেই হবে। চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, ক হবে, বি হবে, ক হবে, নাম বললাম না। নাসরিন নাহার টুম্পা, ক হবে। উর্মি খান, এ হবে। একজনে লিখে দিয়েছেন। সবাই লেখেন, কয়জন লিখছে? মাত্র 4 জনে। এ হবে। 5 জন লিখতে পারছেন। সবাই লেখেন। দেখা যাচ্ছে না প্রশ্ন? মিতালি বিশ্বাস, এ হবে। মৌসুমী দাস, এ হবে। আচ্ছা, ঠিক আছে, কয়েকজনে লিখতে পারছেন। আসলে আহ, উত্তর কোনটা হবে? তা ডিমডুলেশন, হ্যাঁ, মডেম উত্তর হবে হচ্ছে ডি, হচ্ছে ঘ নম্বর মডুলেশন এটা। ডিমডুলেশনের হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ। ডিমোডুলেশন হবে এটা, ঠিক আছে। তার মানে যারা এ লিখছেন তাদের কারোটাই হয় নাই, একজনেরটা হয়েছে। সেটা হচ্ছে নবীনা, ঠিক আছে। স্যার আচ্ছা, আমিও বিয়ে দিয়েছি স্যার। আপনি দিয়েছেন? কই দেখি। দিয়েছি স্যার। এটা স্যার আপনি বলেছিলেন আইসিটি করার সময় কি একটা কথা নিয়ে স্যার, এটা ডিমোডুলেশন হবে, যখন আইসিটি ট্রেনিং হতে স্যার পারে, আমি করলাম। জানি না। ঠিক আছে। মানে মডেম বানানটা এসেছে মডুলেশন ডিমডুলেশনের সংক্ষিপ্ত রূপ হিসেবে। হ্যাঁ, আপনিও লিখছেন, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকজন লিখছে সি হবে। সি হবে না, আচ্ছা। এটা উত্তরটা হবে মূলত খ নম্বর, এটা ডিমোডুলেশন হবে। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? হ্যাঁ, সেটাকে বলে ডিমোডুলেশন। আচ্ছা, এরপরে খ নম্বরটা এবার লেখেন। যে ডিভাইসে একটি নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে তাকে কি বলে? যে ডিভাইস একটা নেটওয়ার্কের সাথে আর একটা নেটওয়ার্কের যুক্ত করে দেয় তাকে কি বলে? ক হবে না, খ হবে না, গ হবে না, ঘ হবে? মিতালি বিশ্বাস লিখতে পারছে। রাজিয়া সুলতান, না। হুম, 2 জন অ্যান্সার করেছেন। লিপি, স্যার আমিও দিছি, আগে দিয়ে দিস। গেট, কি বলে, হাফিজা খানম। হুম, তারপরে রুবেল আহমেদ, তারপরে নবীনা, গেটওয়ে। আচ্ছা, এরপরে নাসরিন স্যার নাহার স্যার টুম্পা, স্যার ডি হবে। ডি লিখতে গিয়ে বি হয়েছে স্যার, ডি দিব, ডি দিতে গিয়ে বি হয়েছে স্যার। কি হবে? ডি স্যার, গেটওয়ে, ডি ডি। আচ্ছা, তারপরে কি আহ, নাসরিন নাহার টুম্পা, মৌসুমী দাস, না ডি। স্যার, স্যার আমারটাও ভুল হয়েছে স্যার, এটা ডি হইবে, ডি ডি। ডি হবে। হ্যাঁ স্যার, ডি। আচ্ছা, ঠিক আছে, এখানে যেটা আছে একটা বুঝলেন কেমনে? পরে নেট দেখছেন না? না 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 স্যার, না না, মনে পড়ছে আর কি পরে, এখন সবকিছু সহজ, ভুলে আপনি দিয়া একদিকে আর ফেলাইছিলাম। নেট চালাই দিবেন, গুগলে ওটা লিখে দিবেন, দেখবেন উত্তরটা দেখাই দেবে। আচ্ছা, ঠিক না আছে। স্যার, নেট চালাই নেই। হ্যাঁ, হ্যাঁ, আহ, এইটা মূলত হবে হচ্ছে গেটওয়ে, ঠিক আছে। গেটওয়ে বলে, জি স্যার। কি বলে? গেটওয়ে। গেট হয়ে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। যে ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত করে দেয় তাকে আমরা বলি গেটওয়ে। 3 নম্বরের প্রশ্নটা আবার একটু লিখি আমরা সবাই। 3 নম্বরে আছে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিসের কল্যাণে এটা সম্ভব হইতেছে? সেটা কি ভার্চুয়াল রিয়েলিটি, নাকি ন্যানো টেকনোলজি, নাকি রোবট, নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? কোনটা হবে? আবার একটু লিখে দিই আমরা। একজন লিখতে পারছে। স্যার আমি লিখে ফেলছি স্যার আগে। জন, হ্যাঁ, 2 জন। নাসরিন নাহার টুম্পা, তারপরে লিখতে পারছে উর্মি খান।
লিপিকা সরকার, হাফিজা খানম, তারপরে মৌসুমী দাস। ঠিক আছে, মৌসুমী দাস লিখতে পারছে। এরপরে হচ্ছে মিতালি বিশ্বাস, রাজিয়া সুলতানা, উম, অন্যরা কি মনে নাই? স্যার আমি আগেই লিখে ফেলছি স্যার এটা। আচ্ছা, কি বলে, গ দিলাম, হলো না স্যার, হয়নি আমারটা। হ্যাঁ, রোবট দিলাম। হলো না, বুঝলেন কেমনি নেট দেখা? না স্যার, নেট দেখে না, মানে সবাই তো খ দিচ্ছে স্যার, ওই জন্য আমি বলছি রোবট হবে না মনে হয়, আমি রোবট দিয়ে দিচ্ছি দেখে। আচ্ছা, এটা জানি হবে না হচ্ছে সঠিক জানি না। খ নাম্বার হবে ন্যানো টেকনোলজি, না? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, ন্যানো মানেই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, ন্যানো কথাটা হচ্ছে ক্ষুদ্র। ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। ঠিক আছে, তাহলে সেইটার জন্যই যে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, ওখানে যে মানে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র ত্রুটিহীন ভাবে স্থাপন করা সম্ভব হয়েছে এই ন্যানো টেকনোলজির বদৌলতে বা কল্যাণে মূলত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার একটু দেখি। আচ্ছা, এরপরে যেটা আছে সফটওয়্যার নিয়ে যদি আমরা কথা বলি, সফটওয়্যারের কিছু অংশ আমরা জানছি। সফটওয়্যার হচ্ছে দুই ধরনের হয়, কিছু আলোচনা আসছিল আমাদের। একটা হলো সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে ব্যবহারিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটাকে বলি। আর এছাড়া নেটওয়ার্ক সফটওয়্যার আছে, যেগুলাকে যে প্রোগ্রামিং সফটওয়্যার সাথে বলা হয়। এখন সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে অপারেটিং সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার বা ইউটিলিটি প্রোগ্রাম। আর যেটা ব্যবহারিক সফটওয়্যার, সেইগুলোর তো আবার দুই ধরনের থাকে, কাস্টমাইজ প্রোগ্রাম এবং প্যাকেজ সফটওয়্যার। স্যার স্ক্রিন কি শেয়ার করেছেন? আমি দেখতে পাই না কিছু, যে নাকি না আসে নাকি। স্ক্রিন শেয়ার হ্যাঁ হয় নাই? দেখা যাচ্ছে। স্যার আমি কিছু দেখতে পাইনি, তো অন্যরা দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিন না স্যার। না স্যার, স্যার দেখা আসে যাচ্ছে। নাই স্যার। স্ক্রিন শেয়ার তারপরেই নেই। স্ক্রিন শেয়ার হয় নাই তাহলে। হুম, এখন কি দেখা যায়? অবশ্যই। জি স্যার, জি দেখা স্যার, যায়। এখন দেখা যায়। জি স্যার, আচ্ছা, দেখা যায়। তাহলে এখান থেকে আমরা একটু আরো যদি দেখি যে কোনটা কি সফটওয়্যার। এখানে সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে ডস, উইন্ডোজ এক্সপি, এনটি, মানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার। ভেস্টা, তারপরে 95, 98, 2000, হ্যাঁ 2007, 8, 10 এইরকম যেগুলো থাকে আর কি। তারপর লিনুক্স, ইউনিক্স, ম্যাক, এসও, হ্যাঁ এই সবগুলাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার তো আগে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোনো একটা সিস্টেমকে রান করার জন্য প্রত্যেকটা ডিভাইসের মধ্যে একটা সিস্টেম সফটওয়্যার ইনবিল্ড করা অবস্থায় থাকে। হ্যাঁ, আর অপারেটিং সফটওয়্যার বলতে ওই সফটওয়্যারটা চালানোর জন্য যা যা লাগে সেটাকে বলে অপারেটিং সফটওয়্যার, যেমন উইন্ডোজ, হ্যাঁ ম্যাক ওএস, লুনিক্স, এগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার। এবং অ্যান্ড্রয়েড হলো সাধারণ অপারেটিং সফটওয়্যার, যা কম্পিউটারের সমস্ত কাজ পরিচালনা করে থাকে। আর আরেক ধরনের থাকে ড্রাইভার সফটওয়্যার, এটি কম্পিউটারের বিভিন্ন ডিভাইস যেমন প্রিন্টার, গ্রাফিক্স কার্ড, এগুলো পরিচালনা, তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য ড্রাইভার সফটওয়্যার রয়েছে। আর ইউটিলিটি সফটওয়্যার একটা বললাম যে এই যে এখানে আছে ইউটিলিটি সফটওয়্যার। এই ধরনের সফটওয়্যার কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বা কর্মক্ষমতাকে উন্নত করতে ব্যবহৃত হয়। আর যেমন অ্যান্টিভাইরাস, যেটা অ্যান্টিভাইরাস কেন দিই আমরা, কম্পিউটার যাতে ভালো থাকে, অর্থাৎ কোনো ভাইরাস যাতে আক্রমণ না করতে পারে। তারপরে ডিস্ক ক্লিনার থাকে, হ্যাঁ সেগুলোও মূলত কি বলি আমরা, ইউটিলিটি সফটওয়্যার বলতে পারি। এবং ব্যাকআপ সফটওয়্যার আছে। এইগুলা এক একটা সফটওয়্যার বা এক একটা অপারেটিং সিস্টেমের এক এক ধরনের কাজ, যেগুলা মূলত রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হয়, এগুলো ইউটিলিটি ইউটিলিটি। আর যেটা একটার সাথে আর একটা সংযোগ স্থাপন করে দেয়, পরিচালনা সহযোগিতা করে, সেগুলো ড্রাইভার সফটওয়্যার। আর অপারেট করার জন্য অপারেটিং সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার বলতে যেটা ইনবিল্ট অবস্থায় থাকে সেটাকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার। তাহলে এইখানে স্যার, মূলত পরীক্ষায় আসে, হ্যাঁ, যে এটা নিচের কোনটি অপারেটিং সফটওয়্যার বা নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার, বা সিস্টেম সফটওয়্যারের কাজ কি, এই জিনিসগুলো আসে। বা নিচের স্যারের লাইনাক্স, লাইনাক্স দুই জায়গায় আছে স্যার, সিস্টেম সফটওয়্যারও আছে, আবার অপারেটিং সিস্টেমেও আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা ভুল হতে পারে হয়তো, বা এরকম এটা ভুল হতে পারে, কারণ দুই জায়গায় তো থাকার দুই কথা না জায়গা এখানে। ঠিক। আহ, হ্যাঁ, স্যার আমি একটু লাইনাক্স। বুঝি, ম্যাক ওএসও তাই আছে স্যার, ম্যাক ওএস হ্যাঁ, না ম্যাক ওএস না কি উচ্চারণ হবে, যাই হোক স্যার ওইটাও দুই জায়গায় দেখতে আছে। এটাও দুই দুই জায়গায় জায়গায়। আছে। ম্যাক ওএস আর লিনাক্স।
লিনাক্স, হ্যাঁ। হ্যাঁ লিনাক্স, লিনাক্স এটা দুই দুই জায়গায় জায়গায় আছে, কেন কিন্তু এটা দুই হয়তো দুই জায়গায় জায়গায় হবে না, এটা হয়তো অপারেটিং সফটওয়্যারের মধ্যে যাবে, সিস্টেম সফটওয়্যার এগুলো না, ঠিক আছে। তারপর আপনার একটু দেখে নিন, এই যে এই দুইটা এখানেও আছে, দেখতেছি আমরা, আবার এখানেও আছে। হ্যাঁ, এইটা একটু দেখে নিন, এইটা হয়তো অপারেটিং সফটওয়্যারের মধ্যে হবে, হয়তো লেখার সময় ওইটা চলে আসছে, এরকম হতে পারে। মানে স্যার এর আগে যে স্লাইড পড়াইলেন ওইখানেও স্যার লিনাক্সটা ছিল, কোন সিস্টেমের মধ্যে ছিল এটা স্যার ভুলে গেছে, মনে করতে কোনটার পারছি না। মধ্যে ছিল ওখানে দেখেন তো। ছিল স্যার সিস্টেম লিনাক্স, সিস্টেম সফটওয়্যারে ছিল স্যার, ওইখানে স্যার লাইনাক্সটা লিনাক্সটা ছিল, কোনটাতে সিস্টেম সফটওয়্যারে ছিল। এই যে এখানে ওটাও আছে, সিস্টেম। এটা হ্যাঁ ছিল সিস্টেম জি স্যার, এই সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যারে আছে স্যার। এখানে আবার উইন্ডোজটাকে, ওখানে তো উইন্ডোজটাকে লেখছে অপারেটিং সফটওয়্যারের মধ্যে, তাহলে উইন্ডোজ এগুলো এইগুলো তো এখানে যেমন এখানে উইন্ডোজটা দিয়েছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে, আবার এখানে উইন্ডোজ লেখা অপারেটিং সফটওয়্যারের মধ্যে। উইন্ডোজ, এই যে উইন্ডোজটা এখানে লেখছে হ্যাঁ অপারেটিং অপারেটিং লেখা। সফটওয়্যারের মধ্যে, কিন্তু ওখানে লেখছে আবার সিস্টেম সফটওয়্যারের মধ্যে। উইন্ডোজটা একটা অপারেটিং সফটওয়্যার আমার মনে হয় যতটুকু। এগুলো একটু, তাহলে এটা একটু এখানে মানে ইয়ে হবে, সংশোধন হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আর একটু দেখি, তাহলে আরো হয়তো সমাধান চলে আসবে আমাদের। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন সফটওয়্যার যা ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট কাজ কার্যক্রম সম্পাদন করতে সহায়তা করে। এটি সাধারণত দৈনন্দিন কাজ করতে, যেমন ডকুমেন্ট তৈরি, হিসাব নিকাশ, বিনোদন, এগুলো সবই হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এই যে এখানে আছে অফিস সফটওয়্যার যেগুলা, যেমন মাইক্রোসফট অফিস, গুগল ডক্স, এগুলো দিয়ে কি করি আমরা, মানে কাজ করি। তাহলে কাজ করি মানে এটা হচ্ছে যে ডকুমেন্ট তৈরি করা হতে পারে বা হিসাব নিকাশ করা হতে পারে। যেমন ডকুমেন্ট তৈরি করে এমএস ওয়ার্ড, যেটা এমনি অফিসের মধ্যে তো সবই আসবে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, তাই না। এই যতগুলো আছে অফিসের মধ্যে, যতগুলোই আছে সবই হবে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ সবগুলো দিয়ে মূলত আমরা কোনো না কোনো কাজে ব্যবহার করি। যেমন ডকুমেন্ট তৈরি করার তো ওয়ার্ড লাগে আমাদের, হিসাব নিকাশের জন্য লাগে আমাদের এক্সেল, তারপরে যে কি বলে বিনোদন বা গান শোনার জন্য মিডিয়া প্লেয়ার লাগে, তাই না, এগুলা। আর গ্রাফিক ডিজাইন সফটওয়্যার কোনগুলা, যেমন অ্যাডোবি ফটোশপ, কোর আইডি, এইগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার। ওয়েব ব্রাউজার কি, যেমন গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট কি বলে ইন্টারনেট এক্সপ্লোরার, এরকম বিভিন্ন ধরনের যে ব্রাউজার গুলো আছে সেইগুলোও কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ ওগুলোও তো আমাদের কোনো না কোনো কাজে লাগে। মাল্টিমিডিয়া প্লেয়ার, যেটা ভিএলসি মিডিয়া প্লেয়ার, তারপরে হতে পারে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, যেগুলো দিয়ে মূলত আমরা গান শুনি। যত ধরনের প্লেয়ার আছে, যে প্লেয়ারগুলো দিয়ে আমরা গান শুনি বা ভিডিও দেখি, এইগুলো যাবে কিসের মধ্যে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে যাবে। আর গেম খেলার জন্য, মানে গেম গেম যে চালায় বা গেমের জন্য কিছু সফটওয়্যার আছে, ভিডিও গেম, যে অনেকে বিভিন্ন ধরনের গেম করার জন্য এই যে কি জয়স্টিক বা কি জানি বলে, ওই বাচ্চারা যেগুলো দিয়ে মূলত খেলে, ওখানে বেশ কিছু সফটওয়্যারের বিষয় আছে। যেমন এই যে ফিফা বা কল অফ ডিউটি, এইগুলা হচ্ছে আমাদের গেমিং সফটওয়্যারের উদাহরণ। তাহলে এখানে আমরা মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আবার বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের আছে, তার উদাহরণগুলো এখান থেকে আমরা জেনে নিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে কম্পিউটারের যে মেমোরির যে বিষয়গুলো থাকে, মেমোরি হচ্ছে প্রথমত হচ্ছে তিন ধরনের, যেটা এখানে বলছে, একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি বা প্রধান মেমোরি, আর একটা হচ্ছে সেকেন্ডারি বা সহায়ক মেমোরি, আর একটা হচ্ছে ইন্টারনাল মেমোরি। এই প্রাইমারি মেমোরিটা আবার দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। র্যামটা কি, এম র্যামে হচ্ছিল র্যাম কি হয় এটা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামে জি, হয় র্যান্ডম, এই যে লেখাই আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমে হয় কি রম রিড হচ্ছে মেমোরি, রিড অনলি মেমোরি। এই যে লেখা আছে রিড অনলি মেমোরি। এরকম মেমোরি প্রশ্ন অনেক সময় আসে, ছোট ছোট প্রশ্ন। আর এখান থেকে যেটা হয় সেকেন্ডারি যে সহায়ক মেমোরি যেটা আছে, সেগুলোকে আবার অনেক সহায়ক, মানে কি সাপ্লিমেন্টারি, যেটা অর্থাৎ সহায়ক, এটার মধ্যে এইচডিডি আছে, এসডিডি আছে, তারপর অপটিক্যাল ডিস্ক আছে, ফ্লপি ডিস্ক আছে, ইউএসবি প্লাস ড্রাইভ আছে, এইগুলো হচ্ছে সহায়ক মেমোরি। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে এক একটা কি বলতে পারি কম্পিউটারের আর একটা অংশ, ফ্লপি ডিস্ক, সেটা একটা পার্ট কম্পিউটারের। তারপর এসএসডি, হ্যাঁ, এসডিডি, এই যে এইচডিডি, এগুলো আর কি, ঠিক আছে। এগুলো হলো সহায়ক মেমোরি। আর র্যামকে আবার দুই ভাগে ভাগ করা যায়,
একটা হচ্ছে ডিরাম আর একটা হলো এসআর। এই যে এখানে আছে এসআর এস স্ট্যাটিক র্যাম, এস এস আর এ এম। এটার ফুল মিনিংটা হবে কি স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রথমে এই যে এটা এস আর এ এম, স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ র্যাম তো আছে, তার সাথে একটা এস লাগাইছে, এই এসটা হলো স্ট্যাটিক, আর এখানে একটা ডি লাগাইছে, এই ডিতে আছে ডাইনামিক, ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, এটার হচ্ছে এই দুইটা ভাগ র্যাম, এই র্যামের আবার দুইটা ভাগ, একটা ডি র্যাম আর একটা হলো এস র্যাম। আর রমের আবার আছে তিনটা ভাগ, একটা হলো এম রম, আর একটা হলো পি রম, আর একটা হলো ইপি রম। তাহলে এম রমটা কি? এম রমটা হলো মার্কস, এই যে এম রম, এম রমটা হচ্ছে মার্কস রিড অনলি মেমোরি। আর পিরম বা প্রম যদি আমরা বলি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ইপ্রম এটা হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রম। আর একটা আছে ইপ্রম, হ্যাঁ এপ্রম, এটা হচ্ছে ইলেকট্রিক্যালি অল্টারেবল প্রম। ঠিক আছে, প্রম মানে কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটা প্রম লিখে রাখছে। এটার আগে হবে কি ইলেকট্রিক্যাল অল্টারেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, পুরোটা একসাথে হবে সেটা। তাহলে এইখানে আমরা সহজে জানবো কি র্যামের হচ্ছে দুইটা পার্ট থাকে, আর রমের হচ্ছে তিনটা পার্ট থাকে। আর এখানে এপ্রম যেটা আছে সেইটার আবার দুইটা ভাগে ভাগ করা আছে, মানে এগুলো অনেক ভিতরকার বিষয়। আর ইন্টারনাল মেমোরি যেটা, সেটার আবার দুইটা অংশ থাকে, একটা থাকে হলো রেজিস্টার এটাকে, আর একটা থাকে ক্যাশ মেমোরি। এই এই হচ্ছে পুরো সিস্টেমটা। এগুলোর থেকে মূলত আমাদের যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে, যেগুলো আছে, এগুলো আমরা একটু ডিটেল জানবো। আচ্ছা, এইটা কি? এটাকে বলে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ভিতরে কি কি থাকে? অনেকগুলো বিষয় থাকে হার্ড ডিস্কের ভিতরে। হার্ড ডিস্ক কি মূলত? হার্ড ডিস্ক থেকে ডেটা আদান প্রদানের জন্য হার্ড ডিস্কে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। অর্থাৎ হার্ড ডিস্ক হচ্ছে মাদারবোর্ডের একটা অংশ, মাদারবোর্ডের সাথে এটা যুক্ত করা থাকে। এই জন্য এই যে আইডিই মানে ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক্স ইন্টারফেস, এবং প্রয়োজনে দ্রুত গতিতে এসসিএসআই স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, এইগুলার মধ্যে থাকে আর কি, হার্ড ডিস্কের মধ্যে এই জিনিসগুলো থাকে। অবশ্য বর্তমানে এসএটিএ কি হয়? সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট, এবং এসএএস সিরিয়াল অ্যাটাচড এসসিআইএস ইন্টারফেসও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। মানে এইগুলার পরিবর্তে এখন এইগুলা কিন্তু ব্যবহৃত হয়েছে, যে এই মানে এইগুলা তো হার্ড ডিস্ক, সবই হার্ড ডিস্ক, এটাও হার্ড ডিস্ক, বা এখানে এগুলো হার্ড ডিস্ক। কিন্তু আগে যেটা ব্যবহৃত হলো সেইখানে, তখন আগে ব্যবহৃত হলো আইডিই ব্যবহৃত হতো, অর্থাৎ ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক্স, এইটা ব্যবহৃত আগে হইতো। আর এখন মূলত এই যে আরো আধুনিক যেগুলো চলে আসছে সেগুলো হলো এসসিএসআই এই একটা, আর একটা হলো এসএটিএ, হ্যাঁ এইগুলা এখন ব্যবহৃত হয়। তো এগুলো সবই হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে মূলত মাদারবোর্ডের সাথে থাকে, যেগুলা ব্যবহৃত হয় ডাটা আদান প্রদানের জন্য, মানে ডাটা ট্রান্সফারের জন্য। হার্ড ডিস্ক যদি বেশি ইয়ার থাকে তাহলে ডাটা বেশি থাকবে, সেখানে বেশি ধরে রাখতে পারবে। এইগুলো কি ডিভিডি? ডিভিডি বলতে ওই যে সিডি বা ডিভিডি বলি না আমরা, এগুলা ডিভিডিতে কি হয়? ডিভিডি এর পূর্ণরূপ কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, অর্থাৎ বহুমুখী ডিজিটাল, মানে বাংলায় যদি বলি বহুমুখী ডিজিটাল ডিস্ক, বা ডিজিটাল ভিডিও ডিস্কও বলা হয় এগুলাকে, ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক অথবা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক এটা বলা হয়। 1996 সালের দিকে অধিক ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ডিস্কের উন্নত মানের সংস্করণ ডিভিডি উদ্ভব হয়। এটা হচ্ছে কত সালে? 1996 সালে এই ডিভিডিটা আসে। ডিভিডি এর ধারণ ক্ষমতা 17 গিগাবাইট। গিগাবাইট আছে না, মেগাবাইট, কিলোবাইট, গিগাবাইট, টেরাবাইট এরকম আছে। সেইটার হচ্ছে এই ডিভিডির মধ্যে মূলত কত থাকতে পারে? 17 গিগাবাইট ধারণ ক্ষমতা এটার। আর ব্লুরে ডিভিডির ধারণ ক্ষমতা 100 গিগাবাইট। আরেক ধরনের থাকে, সেটার নাম হচ্ছে ব্লুরে ডিভিডি। ওই এটার নামই হচ্ছে ব্লুরে ডিভিডি। এইটার ধারণ ক্ষমতা হচ্ছে 100 গিগাবাইট পর্যন্ত হতে পারে। ডিভিডি এর গঠন এবং আকার সিডির মতোই। সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিভাইস,
আর ডিভিডি হচ্ছে ডিজিটাল বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক বা ডিজিটাল ভিডিও ডিস্ক। তাহলে ডিভিডি আর সিডি যেটাকে বলি একই রকমের গঠন, মানে এটার আকার গঠন একই রকমের। তাহলে ডিভিডি এর পূর্ণরূপ কি, এটা অনেক সময় পরীক্ষা আসে। এখন আমরা জানবো যেটা, সেটা হচ্ছে এই যে কম্পিউটারের যে কি বলে, এই যে আমরা যে বলি গিগাবাইট কিলোবাইট, এই কথাগুলো কিভাবে আসলো, বা এটার প্রথমের ক্ষুদ্রতম অংশ কি, একদম প্রথম হচ্ছে বিট বলে এটাকে, না? বিট মানে 1 বিট সমান কত বাইট, মানে 8 বিটে নাকি 8 বাইটে 1 বিট। আচ্ছা, এখানে যেটা বলছে বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত কম্পিউটারের দুটো সংকেত যে ব্যবহার করে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। মানে কম্পিউটারে যত মানে ভাষার অক্ষর হচ্ছে 2টা বলা যায়, ডিজিট। এই দুটো ব্যবহার করেই সে তার যত কোড লেখে বা যত কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে 0 এবং 1, এই এর অঙ্ক দুটি প্রত্যেকটি একটি করে বিট বলা হয়। ইংরেজিতে বাইনারি, বাইনারি শব্দের বাই এবং ডিজিটের টি থেকে এই বিট কথাটা আসছে। এই বিআইটি, বিটের বিআই আসছে হলো বাইনারি থেকে। বাইনারি হচ্ছে ওই যে 0 1 বা এগুলো ব্যবহার করার যে পদ্ধতি, সেটাকে বলে বাইনারি পদ্ধতি, না? সেইটা আছে একটা বাইনারি পদ্ধতিতে কম্পিউটারে যে হিসাব নিকাশ করা হয়, সেটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে করা হয়। সেইখান থেকে হচ্ছে বাই, আর ডিজিট থেকে, এটা যেহেতু সংখ্যা, এটা ডিজিট, এই ডিজিট থেকে আসছে টি, এই দুইটা মিলে হয়েছে বিট। যেমন এই যে একটা সংকেত লেখছে এখানে, কয়টা বাইনারিতে এরকম লেখলো, সংখ্যাটিতে 4টা বিট আছে। এখানে কয়টা বিট, 1 2 3 4টা বিট আছে। আবার এত সংখ্যাটিতে কয়টা বিট আছে, 5টা বিট আছে। কম্পিউটারের স্মৃতিকে 0 1 কোড দিয়ে বিভিন্ন রকম তথ্য সংরক্ষণ করা হয়। হ্যাঁ, মেমোরির ধারণ ক্ষমতা ক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। আমি যেটা বলছিলাম, সবচেয়ে ছোট হচ্ছে বিট। হ্যাঁ, এই এরকম 8টা বিট যদি দেই আমরা, তখন হয়ে যাবে 1 বাইট। 8টা বিট দিলাম, 8টা বিট মিলে হয়ে যাবে 1 বাইট। সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে বিট। আচ্ছা, এখানে এরপরে বাইট আছে। 8টা বিটের কোড দিলে মানে কোড দিয়ে যে কোনো বর্ণ অক্ষর ব্যাসের সংকেত প্রকাশ করা হয়ে থাকে। 8টা বিট দিয়ে 1 বাইট হয়। মানে 1 বাইট সমান সমান 8 বিট, মানে 8 বিট সমান 1 বাইট, যেটাকে বলি। যেমন এইখানে একটা সংকেত আছে, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এখানে 8টা আছে। তাহলে এই সবগুলো মিলে কি হবে, 1 বাইট হবে। এখানে বাইট হলো বাইনারি পদ্ধতি তথ্য বিনিময়ের মৌলিক একক। হ্যাঁ, কম্পিউটার স্মৃতি ধারণ ক্ষমতা বাইটে প্রকাশ করা হয় সবসময়। শব্দ দৈর্ঘ্য কি, আর একটা বিষয় আছে শব্দ দৈর্ঘ্য। তাহলে একটা বিট, একটা বাইট, আর একটা হচ্ছে শব্দ দৈর্ঘ্য। শব্দ দৈর্ঘ্যটাকে এখানে যেটা বললাম না, 8 বিট দিয়ে কি হয়, একটা বর্ণ হতে পারে বা একটা অঙ্ক হতে পারে। সেই অঙ্ক বা বর্ণ দিয়ে এরপরে যেটা আছে, আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ড লেন্থ। কম্পিউটারের উপর নির্ভর করে শব্দের সাইজ। কোন যন্ত্রে যতগুলো বিট থাকে, সেই বিটের সংখ্যাকে বলা হয় শব্দ দৈর্ঘ্য। যেমন 1 বিট, একটি শব্দ দৈর্ঘ্য হতে গেলে 2 বাইট লাগে। আর 2 বাইট হলো কয়টা বিট, 16টা বিট। তাহলে 16টা বিট হইলে একটা শব্দ গঠন হবে। এটার সূত্রটা হচ্ছে এই টাইপের। অর্থাৎ একটি শব্দ সমান হবে 2 বাইট সমান 16 বিট। তাহলে বিট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। আর 1 বিট সমান 8 বাইট, মানে 8 বিট সমান 1 বাইট। আর একটি শব্দ সমান 2 বাইট সমান 16 বিট। আচ্ছা, এইখানে ওইটার আরো কিছু জিনিস আছে, সেটা আমাদের অনেক সময় লাগে। যেমন 1 বাইট বা একটা অক্ষর যদি আমরা বলি, সেটা হতে লাগে 8 বিট। আর এরকম 1 নিবল বলে কাকে, যেমন এখানে 4টা বিট না, তাহলে 4টে বিট যদি হয়, মানে অর্ধ বাইট যাকে বলি আমরা, সেটাকে আর একটা ভাষায় বলে, কম্পিউটার ভাষায় নিবলও বলা হয় থাকে। NIBB লিখলে 1 নিবল সমান কয় বিট, 4 বিট। এরপর হচ্ছে 1 কিলোবাইট। কিলোবাইটে কত হয়, অর্থাৎ 1024 বাইটে হয় 1 কিলো। এটার হিসাবটা হচ্ছে 1024, 1024 বাইট, হ্যাঁ, সমান 1 কিলোবাইট। আবার এখানে 210 লিখলো কেন তাহলে? স্যার 2 এর উপরে পাওয়ার 10। স্যার ও, 2 এর পাওয়ার, 10টা ঠিক স্যার। ঠিক। হ্যাঁ, ঠিক, ভেরি গুড। আমি বুঝতে পারতেছিলাম না। এটা পাওয়ার হবে 2 এর পাওয়ার 10 বলতেই বোঝায় এইটা।
এখানে পাওয়ার তো ওইভাবে আসে নাই কম্পিউটার, এই জন্য এটা মনে হয়েছে। আচ্ছা, এরপরে কিলোর পরে কি মেগা, মেগার পরে কি গিগা, গিগার পরে কি টেরা, টেরার পরে কি পিটা, পিটাবাইট। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সট্রা, এক্সট্রা বাইট, ইবি, ইবি বলি, পিবি বলি, টিবি বলি, জিবি বলি। আমরা জিবি পর্যন্ত বা টিবি পর্যন্ত হয়তো অনেকে জানি। কেবি, এমবি, কেবি, এমবি, জিবি, জিবি গিগাবাইট। তারপরে হচ্ছে টিবি, টিবি হচ্ছে টেরা, তারপরে পিবি, পিটা, তারপরে এক্সট্রা, এরপরে আরো আছে কিন্তু সেটা এখানে দেওয়া হয় নাই, আরো আছে এরপরে। আর এখান থেকে সবটার সংকেত হবে কত, 1040 না 24, 1024, অর্থাৎ 1024 বাইটে হবে 1 কিলোবাইট, 1024 কিলোবাইট হবে মেগাবাইট, 1024 মেগাবাইট হবে গিগাবাইট, 1024 গিগাবাইট হবে 1 টেরাবাইট, 1024 টেরাবাইট হবে 1 পিটাবাইট, 1024 পিটাবাইট হবে 1 এক্সট্রাবাইট। ঠিক আছে, এটা এই মানে এরপর আরো আছে, সেগুলো আর লেখা হয় নাই। আচ্ছা, এরপরে কিছু প্রশ্ন আসলো আবার, প্রশ্নগুলো এবার আমরা আবার লিখে থাকি, ইয়ে করে ফেলি। উত্তর 1 নম্বরের উত্তরটা কি হবে? বিট, বিট স্যার। হ্যাঁ, 1 নম্বরে আছে কি 0 বিট, এবং 1, এই দুটি সংখ্যাকে বিট, বিট। কম্পিউটার, বাইনারি সংখ্যা স্যার, এটা তো বাইনারি। এটা কি হবে, বিট না ডিজিট নাকি বাইনারি নাকি হেক্সাডেসিমেল, কোনটা হবে? বাইনারি। লিখে দিই আমরা। হ্যাঁ, আমরা বক্সে লিখে, চ্যাট বক্সে লিখে দেই। লিপি লিখতে পারছে রুবেল আহমেদ, নাসরিন নাহার টুম্পা, অনিতা দাস, তারপরে কি সাবিত্রী দত্ত, এই কয়জনই লিখতে পারছে। মিতালি বিশ্বাস, আঞ্জুমানারা, মৌসুমী দাস, রিজিয়া পারভিন। আচ্ছা, তাহলে এখানে আপনারা যেটা বলছেন 0 এবং 1, এই দুইটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে? প্রত্যেকটি এক একটা, স্যার এক একটা বিট। এক একটা বিট। যারা বিট লিখছেন তাদেরটা হয়েছে, অর্থাৎ এ লিখছেন যারা তাদেরটা হয়েছে, কিন্তু অনেকে সি লিখছেন বা অনেকে ডি লিখছেন। স্যার এটা তো সংজ্ঞাতেই দেওয়া আছে যে 0 এবং 1 অঙ্ক দুটির হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটিকে এক শুরুতেই একটা দেওয়া বিট আছে বলা হয়। 0 এবং 1 প্রত্যেকটা এক একটা বিট। সংখ্যাকে বলা হয় বিট। আচ্ছা, 2 নম্বরটা একটু লিখি তাহলে আমরা। 2 নম্বর একটু সোজা, এই মাত্র বললাম 1 টেরাবাইট সমান কত, কি হবে? একটা ঘ। প্রথমে হচ্ছে কিলো, কিলোর পরে মেগা, না হ্যাঁ মেগা, কিলো, মেগার পরে গিগা, মেগা, গিগার পরে মেগার পর গিগা, টেরা, গিগার পর টেরা, টেরার পর হচ্ছে পিটা। হ্যাঁ পিকা, পিকার পর এক্সট্রা। আচ্ছা, তাহলে এখানে হবে 1024, টেরাতে হবে কি গিগাবাইট, ঘ নম্বরটা হবে এখানে, তাই না? ঘ নম্বর যারা 4 দিয়েছে নাম্বার। তাদেরটা হয়েছে ডি নম্বর। হ্যাঁ, ডি মানে ঘ, 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। আচ্ছা, ঠিক আছে। 3 নম্বরটায় যদি আমরা যাই, কম্পিউটারে তথ্য সংরক্ষণের এককগুলির মধ্যে নিচের কোনটি বৃহত্তম? ওই যে আমরা যে ইয়ে করে আসলাম, প্রথমে ছিল কি কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পিটাবাইট, এক্সট্রাবাইট, তারপরে বলছিলাম আরো আছে, জি স্যার। আরো আছে, সেটা কি? আর আরোটা তো স্যার জেট্রাবাইটই ফাইনাল কিনা এটা জানি না, আমি গিগাবাইটই দিচ্ছি আরো পরিস্থিতি তাই। ওইখানে এইটা পর্যন্ত ছিল, এক্সট্রা বাইট এইটা পর্যন্ত ছিল। স্যার এরপরে ওটা যেটা তো সেটা হচ্ছে, এরপরে আরো আছে, আরো জি যেটা স্যার। সেটা হলো জেট্রা, জেট্রাবাইট। জেট্রাবাইট, এটা হচ্ছে সবচেয়ে বড়। এরপরে আর আবিষ্কৃত হয় নাই, ঠিক আছে? এরপরে যদি ভবিষ্যতে আবার অন্যটা আবিষ্কার হয় তখন হয়তো এর থেকে এখন বর্তমানে এই জেট্রাবাইট পর্যন্তই আছে, ঠিক আছে? জেট্রাবাইট সবচেয়ে বড়, এটা জেট্রাবাইট। আর সবচেয়ে ছোট তো বিট, বিট থেকেই এই জেট্রাবাইট পর্যন্ত গিয়েছে, অর্থাৎ 1024 এক্সট্রা বাইট দিয়ে 1 জেট্রাবাইট হয়। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? কম্পিউটার মূল মেমোরি তৈরি হয়। আচ্ছা, লিখে দেখান।
আচ্ছা, কে কে লিখতে পারছে? রিজিয়া, পারভিন, তারপরে মিতালি, বিশ্বাস, হ্যাঁ, সীমা বেগম, নুসরাত জাহান, টুম্পা, অনিতা দাস, আরজুমানারা, পবা রাজশাহী, রুবেল আহমেদ, ইয়াসমিন, এই কয়েকজন লিখতে পারছেন আপনারা। স্যার আমারটা যায় না। হুম, রাজিয়া সুলতানা, উর্মি খান, এটা সোজা পড়ছে কিন্তু সবারই উত্তর হয়েছে দেখি। এটা এটা কমন পড়ছে। স্যার এটা আমরা আগেও করছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো বললাম কমন। এটা কমন প্রশ্নই আসলে। এটা হচ্ছে সিলিকন। সিলিকন দিয়ে হচ্ছে সিলিকন। কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। এটা অনেক বইতেও এই প্রশ্নটা আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার কিছু প্রশ্ন জেনে নিলাম। এখন আমরা আবার যেখানে ছিলাম, পরেরটায় যাই। ফেসবুক। ফেসবুকটা হচ্ছে কি সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ যোগাযোগ সাইট। আচ্ছা। এইটা 2004 সালে, হ্যাঁ, ফেসবুক প্রতিষ্ঠিত হয়। এটা কে করেছিল? যে এটার নাম হচ্ছে মার্ক জুকারবার্গ, না? সে ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তখন আর কি পড়াশোনা করত। এই সময় শখের বসে সে তার সহপাঠী যারা ছিল, একজন নাম সেব্রিন, তাদের নিয়ে, আরো এডওয়ার্ড, আর আরো কয়েকজন ছিল, তাদের নিয়ে মূলত এই ফেসবুকটা উনি তৈরি করেন, ফেসবুক। আচ্ছা, এর আরো অনেক ইতিহাস হয়তো আছে। 28শে অক্টোবর 2021 সালে ফেসবুক ইনকর্পোরেশনের নাম পরিবর্তন হয়ে মেটা মেটা হয়। এখন মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন, বা সংক্ষেপে মেটা বলা হয়। ফেসবুককে এখন কি বলা হয়? মেটা। এই মেটা একটা গ্রিক শব্দ। আর মেটার বর্তমান সিইও হচ্ছে মার্ক জুকারবার্গ নিজেই। এটা, হ্যাঁ, উনি হচ্ছে এই কোম্পানির মানে জাকারবার্গ যেটা। এখন উনিই মনে হয় এটা নাকি কবে কেটে। এটা তো জুকারবার্গ, এটা তো দেখি জি জাকার। স্যার, উনি স্যার ওনার ইউ তো তখন কোথাও উ আর কোথাও আ হয় স্যার উচ্চারণ। ঠিক আছে, উনি এখন জীবিত আছে, উনি তাহলে উনি স্যার। এটা এখন সিইওর দায়িত্ব পালন করে। আর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার, এই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানোলা পার্কে মেটার সদর দপ্তর, মানে হেড অফিস যাকে বলি আমরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানোলা পার্কে একটা যে জায়গা, সেই জায়গাতেই মেটার হেড অফিসটা। পৃথিবীতে বর্তমানে 289 কোটি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী আছে। মানে এত মানুষ ফেসবুক ব্যবহার করে। হ্যাঁ, 289 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুক ও মেসেঞ্জারে কোনো মতামত প্রক্রিয়া জানানোর জন্য অর্ধেকেরও নির্দিষ্ট বেশি। ছিল ইমোজি, যেটা ওই যে ফেসবুকে যে ইমোজি ব্যবহার করে না, বা মেসেঞ্জারে যে ইমোজি ব্যবহার করে, জি স্যার। হ্যাঁ, এটা এই এই ইমোজি কথাটা একটা জাপানি শব্দ। এটা এটা এই ইমোজি গুলা মূলত বিভিন্ন ভাব, যেমন রাগ দেখায়, বা মানে মানে হাত দেখায় না, এরকম অনেকগুলো আছে না, দুঃখ হ্যাঁ। কান্না করে। জি হ্যাঁ, এই স্যার, যে বিভিন্ন কমেডি। ইমোজি আছে। এইটা মেসেঞ্জার এবং ফেসবুকে আছে মতামত প্রকাশের জন্য, ভাব প্রতিক্রিয়া জানানোর জন্য ইমোজি ব্যবহার করে। ওই যে ওইগুলোকে বলে ইমোজি। হ্যাঁ, এবং এই ইমোজি কথাটা একটা জাপানি শব্দ। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, কত সালে, বা বর্তমান এটার সিইও কে, হেড অফিস কোথায়, এই তথ্যগুলো এখান থেকে আমরা জানলাম। এরপরে আর একটা আছে টুইটার। হ্যাঁ, টুইটারও একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আন্তঃযোগাযোগ। আমরা তো টুইটারটা তো জানি না, বা ভালো করে আমরা টুইটার ব্যবহার করি না, অনেকে আবার করেও আছে। ফেসবুকের সাথে এর মৌলিক পার্থক্য হলো ব্যবহারকারীদের সর্বোচ্চ 280 অক্ষরের মধ্যে তাদের মতামত আদান প্রদান করতে পারবে। এটার একটা লিমিটেশন দিয়ে দিছে যে ইংরেজিতে লিখতে 280 হবে। শব্দ দিয়ে এটা মানে 280 শব্দ নিবে সে, এর বেশি সে আর নিবে না। হুম, কিন্তু ফেসবুকে তার এরকম নাই। ফেসবুকে তো অসংখ্য নিতে পারে। এই জন্য এটিকে একটা মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইটও বলা যেতে পারে। 280 অক্ষরের এই খুদে বার্তাকে বলা হয় টুইট। হ্যাঁ, 280 অক্ষরের খুদে বার্তাকে কি বলি আমরা? টুইট। এই টুইট কথাটা থেকে টুইটার আসছে এখানে। টুইটারকে ইন্টারনেটের এসএমএস হিসেবেও ব্যবহার করা হয়। এসএমএস এ কি হয়? শর্ট মেসেজ শর্ট মেসেজ সার্ভিস। শর্ট
SMS, শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ স্যার। হ্যাঁ, এটাও পরীক্ষা আছে। টুইটারের মূল কার্যালয় আছে, হেড অফিস হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকোতে, ঠিক আছে। এটারও হেড অফিস হচ্ছে ওই আমেরিকাতে, যুক্তরাষ্ট্রের। টুইটারের বর্তমান সিওর নাম হচ্ছে পরাগ আগারওয়ালা, এই বর্তমান সিইও যেটা। এই হচ্ছে টুইটার আর ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে মূলত 280 শব্দের মধ্যে তার ভাব প্রকাশ করা যাবে, এই জন্য টুইট করা যাবে, এটাকে বলে টুইট, খুদে বার্তা পাঠানো যাবে, যেটার ব্যাপ্তি থাকবে 280। আর একটা আছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা কি? ইনস্টাগ্রাম অনেকে ব্যবহার করে, স্যার এটা এটাও জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের যোগাযোগ মাধ্যম। মাধ্যম। এটা হচ্ছে স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি হওয়া আলোকচিত্র এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম। এটা মানে এইটা মনে হয় আমাদের দেশের এগুলো মানুষ কম ব্যবহার করে। ইনস্টাগ্রামের ছবি বর্গাকার এবং ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ 15 সেকেন্ডের মধ্যে হবে, মানে এটার কিছু সীমাবদ্ধতা আছে আর কি, ঠিক আছে। ছবিগুলো আসে সবসময় বর্গাকার টাইপের, আর এর যে ভিডিওটা পাঠানো যায় এটা হচ্ছে 15 সেকেন্ডের ভিডিও এখানে সেন্ড করা যায় ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার। মাইক ক্রিগার, কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিগার হচ্ছে ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা। আর টুইটারের প্রতিষ্ঠাতাকে পরাগ আগারওয়াল। হ্যাঁ, আগারওয়াল। এ তো সিও, বর্তমান কিন্তু সিও। এটা আবিষ্কার করছে কেটা? সেটা কি আছে এখানে? আবিষ্কারের এটা নাই। এটা নাই। স্যার। টুইটারের আবিষ্কার সিও তো মানে হেড অফিসে যে মানে চিফ জি স্যার। কান্ট্রি ডিরেক্টর বলে, কিন্তু টুইটারের তো একজন আবিষ্কর্তা আছে অবশ্যই, এটা বইতে পাবেন আপনারা। আর একটা আছে লিঙ্কডইন। হ্যাঁ, এটা লিঙ্কডইন একটা বিজনেস ওরিয়েন্টেড বা পেশাজীবীদের সামাজিক যোগাযোগের জন্য লিঙ্কডইন ব্যবহার করে। যেমন ওই যে ইয়েতে আছে না, বিভিন্ন জায়গায় দেখবেন লিঙ্কডইন আছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার টুইটারের মতো। মাউন্ট টুইটারের মতো। ভিউতে এর সদর দপ্তর অবস্থিত। এটাও ক্যালিফোর্নিয়ায়, মানে সমস্ত গুলার হেড অফিস হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউতে, একটা জায়গা, এটা হচ্ছে মাউন্ট ভিউতে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইউটিউব। ইউটিউব তো আমরা জানি, ইউটিউব হচ্ছে ভিডিও আদান প্রদানের একটা ওয়েবসাইট এবং সবচেয়ে বড় ওয়েবসাইট বলা যায়, জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়। একদিন ইউটিউব বন্ধ করে দিলে মানুষ মানুষ মানে কিছুদিন আগে একবার ইউটিউব বন্ধ করছিল না, তখন অবস্থা কেমন হয়েছিল। হ্যাঁ, একটি সাইট, এর মাধ্যমে ভিডিও আপলোড করা যায়, শেয়ার করা যায়, ভিডিও দেখার সুবিধা আছে। এই 2005 সালে পেপাল প্রতিষ্ঠানের 3জন সাবেক কর্মচারী, একজনের নাম হচ্ছে চাড হার্লি, একজন নাম স্টিভসন এবং বাংলাদেশ বংশোদ্ভূত আরেকজন, তার নাম হচ্ছে জাভেদ করিম। এই এই কয়েকজন মিলে, 3জন মিলে ইউটিউব প্রতিষ্ঠা করে। তার মানে ইউটিউবের মধ্যে একজন বাংলাদেশের বংশোদ্ভূত জাভেদ করিমও কিন্তু আছে। ইউটিউব বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় 1964 সালে বাংলাদেশে, এবং এইটা মূলত পরমাণু গবেষণা কেন্দ্র ঢাকাতে এটা করা হয়েছিল, ঠিক আছে। এই শব্দটা এখানে হবে না বলে। বর্তমানে এই কম্পিউটারটি ঢাকার আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আছে, সেইখানে আছে। প্রথম যে কম্পিউটারটা 1964 সালে পরমাণু গবেষণা কেন্দ্র ঢাকাতে ব্যবহার করা হয়েছিল, 64 সালে এটা। আর সেই কম্পিউটারটা এখনো আছে, সেটা হচ্ছে আগারগাঁও যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আছে ওইটার মধ্যে আছে। কম্পিউটার জগৎ একটি মানে দেশের কম্পিউটার বিষয়ক প্রথম পত্রিকা। আমাদের দেশের কম্পিউটার বিষয়ক প্রথম পত্রিকার নাম কি? সেটার নাম হচ্ছে কম্পিউটার জগৎ। 1991 সালে এটি সর্বপ্রথম প্রকাশিত হয়। আর 2012 সালে যশোর রাফি আমাকে ব্যথা দিচ্ছে প্রথম ডিজিটাল জেলা হিসেবে এই যে ঘোষণা করা পিঠের হয়। মধ্যে, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? এইখানে যে ব্যথা পাইতেছি, ঠিক আছে, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটা? হাড়ের মধ্যে এটা ব্যথা কি পাইতেছি। সার্টিফিকেট হয় স্যার? হ্যাঁ, নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ডিজিটাল এই জেলা? ক্রাইটেরিয়ার ভিত্তিতে যশোরকে প্রথম বাংলাদেশের 2012 সালে যশোরকে প্রথম ডিজিটাল জেলা ঘোষণা করেছে। এখন মনে হয় আরো অনেকগুলো পরবর্তীতে হয়ে গেছে। এগুলো হচ্ছে মৌলিক কিছু তথ্য আমরা জানলাম। আচ্ছা, এরপরে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা
বা এআই যেটাকে আমরা বলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে এআই নামে পরিচিত। এই কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে 1956 সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং জন ম্যাককার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি সাথে পরিচয় করিয়ে দেয় মানুষদেরকে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জনক হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রতিভাবান কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং। অ্যালান টুরিং হচ্ছে কি এআই এর জনক। হ্যাঁ, জানো অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হচ্ছে অ্যালান বা পায়োনিয়ার অফ এআই। পায়োনিয়ার অফ এআই বা পায়োনিয়ার জনক যেটাই আমরা বলি না কেন, সেটা হচ্ছে অ্যালেন টুরিং হবে এটা। ঠিক আছে, এবং এটা এই প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কথাটা প্রথম আসছিল, সেটা হচ্ছে 1956 সালে। এটা এই কথাটা প্রথম পরিচয় করে দেয় যুক্তরাষ্ট্রের এমআইটি এবং জন ম্যাক, এরা প্রথম এই কথাটার সাথে পরিচয় করে দেয়। আচ্ছা, এইটা গেল আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা গেল। এরপর রোবোটিক্স আর একটা বিষয় আছে। রোবোটিক্স কি? রোবোটিক্সটা হচ্ছে টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন, কাজ এই সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাটাকেই বলি আমরা রোবোটিক্স শাখা। রোবোটিক্স কথাটার উৎপত্তি হয়েছে মূলত রোবট থেকে। হ্যাঁ, রোবট কথাটা থেকে আসছে। কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করতে পারে তাকে আমরা বলি রোবট। হ্যাঁ, মানুষের মতো কাজ করবে রোবট, অর্থাৎ কি বলে, রোবটে তো অনেক কাজ করে এখন। রোবোটিক শব্দটা প্রথম ব্যবহার করে আইজ্যাক আসিমো। প্রথম এই রোবোটিক কথাটা ব্যবহার করেন তিনি, আইজ্যাক আসিমো। আচ্ছা, এরপরে হচ্ছে বিশ্বগ্রামের একটা ধারণার বিষয়টা আমাদের পরীক্ষা অনেক সময় আসে। বিশ্বগ্রামটা হচ্ছে কি, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক, তার নাম হচ্ছে কি মার্শাল ম্যাকলুহান। বিশ্বগ্রামের প্রবক্তা কে? মার্শাল ম্যাকলুহান। এই বিশ্বগ্রাম ধারণার এটা বিশ্বগ্রাম মানে কি গ্লোবাল ভিলেজ, অর্থাৎ সারা পৃথিবী একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীকে একটা গ্রামের একটা গ্রামে যেমন সবাই সবাইকে চেনে, সারা পৃথিবীর ওরকম এই ধারণা বা কনসেপ্টটা প্রথমে এই ম্যাকলুহান উনি কম ধারণাটা আসছে, কথাটা ব্যবহার করছে। বাংলায় বলি বৈশ্বিক গ্রাম। এটা করছে মূলত 1962 সালে তার রচিত দ্য গুটেনবার্গ 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 গ্যালাক্সি, মেকিং অফ দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক। মেকিং অফ, এটা একটা বইয়ের নাম তার। এই আচ্ছা। গ্রন্থে এই বিশ্বগ্রামের ধারণাটা তিনি দেয়। আর বিশ্বগ্রামের মূল উপাদান হচ্ছে কয়টা? 5টা। একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, আর হচ্ছে কানেক্টিভিটি, আর হচ্ছে উপাত্ত এবং মানুষের সক্ষমতা বা ক্যাপাসিটি। এই 5টা ধারণার উপরে ভিত্তি করে এই 5টা উপাদান, বিশ্বগ্রামের মূল উপাদান হচ্ছে 5টা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা? সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কানেক্টিভিটি। ঠিক আছে, হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো আছে, সবকিছু আছে, উপাত্ত তথ্য আছে, মানুষের সক্ষমতা আছে, কিন্তু এই সবগুলার যদি কানেক্টিভিটিটা না থাকে তাহলে কিন্তু আমাদের যে কি বলি গ্লোবাল ভিলেজের যে মূল কনসেপ্ট সেটা তার হবে না। সেই জন্য কানেক্টিভিটিটাকে বলা হয় এই 5টা উপাদানের মধ্যে মূল উপাদানই হচ্ছে কানেক্টিভিটি। আচ্ছা, এরপর আবার প্রশ্ন আসলো, পেন্টিয়াম কোনটির সাথে সম্পর্কযুক্ত? মানে পেন্টিয়াম কথাটা এখানে মাউস নাকি মাইক্রো প্রসেসর নাকি হার্ড ডিস্ক না ডিভিডি, কোনটার সাথে সম্পর্কযুক্ত? চ্যাট বক্সে লিখে দিতে হবে। দেখা যায় প্রশ্ন? জি স্যার। আচ্ছা, ফ্রম নাসরিন টুম্পা, মৌসুমী দাস, লিপিকা সরকার, রাজিয়া পারভিন, আঞ্জুমান আরা, তারপরে সীমা বেগম, ইয়াসমিন। আচ্ছা, সবাই লিখতে পারছে। হ্যাঁ, মামুন, এমডি মামুন, সবাই একই উত্তর দিয়েছে এখানে। তাহলে এটা প্রশ্নটা সহজ ছিল না? সবাই যেটা পারে সেটা তো সহজ বলা যায়। কমন পড়ে গেছে। আচ্ছা, এরপরে কে? আর কেউ লিখতে পারে নাই?
আচ্ছা ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কি? মাউস, মাইক্রোপ্রসেসর, হার্ড ডিস্ক নাকি ডিভিডি? পেন্টিয়াম মানে পেন্টিয়াম কথাটা মূলত মাইক্রোপ্রসেসর কথাটার সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, খ নম্বর দিয়েছেন সবাই এবং সবাইটাই কারেক্ট হয়েছে। আচ্ছা 2 নম্বরে চলে যাই আমরা। হোয়াট ডাজ দ্য টার্ম SCSI স্ট্যান্ড ফর? এই যে SCSI এইটা দিয়ে কি বুঝাইছে? এইটা দিয়ে এইরকম একটা ফুল মানে অ্যাব্রিভিয়েশন ফুল মিনিংটা কি হয়, এরকম একটা প্রশ্ন অনেক সময় কম্পিউটারের যে প্রশ্নটা আসে বা যেগুলো আসে সেইটা এই টাইপের দুই একটা অনেক সময় আসে। স্মল কম্পিউটার সিস্টেম। হ্যাঁ, এটা হবে কে কে লিখতে পারছে এখানে? অনিতা দাস লিখতে পারছে, মৌসুমী দাস, ইয়াসমিন। আমরাও দিয়েছি স্যার, উপরে চলে গেছে। বি দিয়েছি, হবে কিনা জানি না। আমাদের তো উপরে চলে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা বি হবে। ঠিক আছে, স্মল কম্পিউটার সফটওয়্যার ইন্টারফেস নাকি স্মল কম্পিউটার সিস্টেম? সিস্টেম যেটা সিস্টেম ইন্টারফেস। সিস্টেম ইন্টারফেস যেটা স্মল জি স্যার, কম্পিউটার সিস্টেম ইন্টারফেস, অর্থাৎ খ সিস্টেম নম্বর এটা ইন্টারফেস। হবে। ঠিক আছে, এই খ নম্বরটা হবে এখানে। আচ্ছা নিচে আর একটা আছে, সিরিয়াল পোর্টের পিন কয়টা থাকে? ওখানে তো গুইনে আসি নাই তখন, না বলছিলাম ওখানে যে সিরিয়াল পোর্ট তো দেখেছিলাম, সিরিয়াল পোর্টের পিন কয়টা থাকে? গুনেছিলেন স্যার ওইটাই, এটা কাউন্ট করেছিলেন স্যার। আর যেটা 25টা ছিল ওইটা কাউন্ট করা হয়েছিল, তারপরে দেখলাম 25টা। ঠিক, এইটা ওইটা গুনছিলাম, স্যার এইটা কয়টা বড় গুনছিলাম একটা ছিল। দেখো। জি স্যার। হ্যাঁ, যারা শুনছে কথাটা তারা বলতে পারবে এটা। এখানে আহ, যারা মনে আছে যাদের কথাটা শোনা, তো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একজন যেটা দেয় অন্যরা তো সেটা দেখে দেয় না, সেইটাই পরে দিয়ে দেয় মনে হয়। তাতে কি লাভ কি? নিজে না জেনে দিলে তো কোনো লাভ নেই আসলে। না স্যার, জানে সবাই, এটা অনেক আচ্ছা চ্যালেঞ্জ। ঠিক আছে, সিরিয়াল পোর্টে এখানে পিন সংখ্যা হচ্ছে 9টা। হ্যাঁ, গ নম্বরটা হবে। সিরিয়াল পোর্ট যেটা ছিল সেটা এখানে পিন সংখ্যা হচ্ছে 9টা, ছিদ্র হচ্ছে 9টা। এখানে যে স্যার প্রশ্ন, সিরিয়াল পার্টটা একটু বলবেন, যে যে F1 থেকে F9 পর্যন্ত এটা স্যার, F1 F2 F6 এটা কি সিরিয়াল পার্ট? না না না, ওইখানে আমরা দেখে ওই জায়গায় একটা সিরিয়াল বাস বলছে না, কি বলছে প্রশ্নটা? সিরিয়াল পোর্ট, সিরিয়াল পোর্ট স্যার। পোর্ট, সিরিয়াল পোর্ট। সিরিয়াল যেগুলো পোর্ট একটা ল্যাপটপের সাথে পোর্ট, প্রজেক্টরের বা বিভিন্ন জায়গায় কানেক্ট করে, ওই পোর্ট গুলো। হ্যাঁ পোর্ট বলতে ওই যে যেটা কি বলে প্রজেক্টরের ইয়াতে থাকে বা একটার ই সাথে থাকে আরেকটা মানে যে সংযোগ করে যেটা দিয়ে জি স্যার, সংযোগ কানেক্ট করার জন্য যেটা, ওইটা কানেক্ট করার জন্য। ও কানেক্ট আচ্ছা করার জন্য ঠিক যেটা, আছে, সেটাকে বলে যে ঠিক আছে এটা স্যার, একটা ছিল। বুঝতে ওই যে পেরেছি। দেখেন ওইখানে আমাদের আলোচনা আসছিল, কত স্লাইডে যেন ছিল, এটা অনেক পিছনে মনে হয়। হুম, এই যে এইটা, এই এই যে এইটার এই নাম যে হচ্ছে এখানে, সিরিয়াল হ্যাঁ। পোর্ট। ঠিক আছে, এইটা একটা অনেকগুলো পোর্ট এখানে দেখানো হয়েছিল, একটা হলো ওই ডান প্যারামেডিক দিকে, পোর্ট, ডান দিকে স্যার আরেকটা হলো সিরিয়াল পোর্ট। সিরিয়াল পোর্ট। ঠিক জি আছে, স্যার। এগুলো সবই পোর্ট এখানে। তারপর ভিডিও পোর্ট, ওই যে 9টা ইউএসবি ঠিকই আছে। পোর্ট, তারপরে এখানে আরেক ধরনের আছে, এই যে এক ধরনের পোর্ট, তারপর এইচডিএমআই, এগুলো পোর্ট। এগুলা বলতে প্যারালালে এই যে 25টা আছে। যেটার মধ্যে ওইটা ঢুকাই দেয় সেটাকে ওই এক একটা পোর্ট বলে আর কি। এই এই এক ধরনের পোর্ট আছে, মানে ছিদ্র ছিদ্র থাকে, পিন জাতীয় পিন ঢুকাইতে হয়। ওখানে বলছে পিনের সংখ্যা কয়টা, সিরিয়াল পোর্টে পিনের 9টা, সংখ্যা কয়টা, এখানে গুনে দেখেন, এখানে 9টা 9টা। আছে। হ্যাঁ, আর 9টাই এখানে আছে মনে স্যার। হয় কয়টা, 21টা না ওইখানে কয়টা, 25টা আছে স্যার, প্যারালালে 25টা। প্যারালাল হচ্ছে 25টা পোর্ট। জি স্যার। এই প্রশ্নটাই ওখানে আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এরপরে দেখি কি আছে আমাদের। আচ্ছা ইন্টারনেট, ইন্টারনেট কথাটা ইন্টারনেট কথাটার অর্থ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে কম্পিউটারগুলো নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক। ইন্টারনেট সংযুক্তকারী বিষয়। বিশ্বের বিভিন্ন নেটওয়ার্ক গুলোকে সংযুক্ত করলে যে নেটওয়ার্ক গড়ে ওঠে সেটাই মূলত ইন্টারনেট। 4টি কম্পিউটারের মধ্যে সংযোগ যোগাযোগ স্থাপন হয় 1969 সালের 5ই ডিসেম্বর। মানে প্রথম ইন্টারনেট, ইন্টারনেট প্রথম চালু হয় কত, 1969 সালের
ডিসেম্বর, যেটা আরপানেট এর মাধ্যমে হয়েছিল। সেখানে মূলত 4টা কম্পিউটারকে সংযোগ করা হয়েছিল। প্রথম যে ইন্টারনেট যখন সংযোগ করা হয় ইন্টারনেটে, তখন 4টা কম্পিউটারের সাথে আরেকটা সংযোগ করা হয়েছিল। এটা হলো 1969 সালে। তাহলে প্রথম ইন্টারনেট শুরু হয়েছে 1969 সালের 5ই ডিসেম্বর। এটা কারা করেছিল? আরপানেট যে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির মাধ্যমে এটা হয়েছিল। প্রথম যে 4টি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন হয়েছিল, সেই কম্পিউটারগুলো এখনো আছে। লস এঞ্জেলেস, হ্যাঁ, এঞ্জেলেস এখানে আছে এখন। আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ভিনটন গ্রে সার্ফকে ইন্টারনেটের জনক বলা হয়। ইন্টারনেটের জনক কে? ভিনটন গ্রে সার্ফ, তাকে বলা হয় ইন্টারনেটের জনক। আর যে 4টা কম্পিউটার প্রথম ইন্টারনেট সংযোগ করা হয়েছিল, সেগুলো এখনো আছে। আচ্ছা, ইন্টারনেটের ব্যাপক ব্যবহার কবে শুরু হয়? এটা হচ্ছে 1990 সালে। এটা তখন ব্যাপক ভিত্তিক ব্যবহার চালু হয়। আর 1992 সালে ইন্টারনেট সোসাইটি বা আইএসওসি প্রতিষ্ঠিত হয়। আইএসএসসি যেটা, এটা হলো ইন্টারনেটকে একটা সোসাইটি করা হয়েছে ইন্টারনেট ব্যবহারের উপর। এটা 92 সালে হয়েছিল। আর পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে চীনে। ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন। ভারত হচ্ছে সেকেন্ড, আর থার্ডে হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, তৃতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে আছে। এই হচ্ছে ইন্টারনেট বিষয়ক বেশ কিছু। ইন্টারনেটের জনক বলা হয় কাকে? ভিনটন গ্রে, হ্যাঁ, তাকে বলা হয় ইন্টারনেটের জনক। ভিনটন গ্রে শার্প। হুম। এরপর ইমেইল। ইমেইল ইমেইল মানে তো ইলেকট্রিক মেইল। হ্যাঁ, ইমেইল বলতে ইমেইল, সংক্ষিপ্ত বলে ইমেইল, সংক্ষিপ্ত রূপ। ইমেইল হচ্ছে কি? একটা কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদানের একটা পদ্ধতির নাম হচ্ছে ইমেইল, বা মেইলও বলি আমরা, বা জিমেইল। হ্যাঁ, জিমেইল একটা কোম্পানি নাম। এখন প্রতিটি ইমেইল ব্যবহারকারীর জন্য একটা ইমেইল আইডি থাকতে হবে। হ্যাঁ, ইমেইল আইডি বলে এটাকে, অর্থাৎ মেইল অ্যাড্রেস যাকে বলি আমরা, না, ইমেইল আইডি। এই ইমেইল আইডি লেখার জন্য এখানে একটা থাকে ইউজার নেম, আর একটা থাকে ডোমেইন। অর্থাৎ সামনের যে অংশটা সেটাকে বলে কি? ইউজার নেম। আর পরের যে অংশটা সেটাকে বলে কি? ডোমেইন। ঠিক আছে? যেমন এখানে আছে jerip@gmail.com। এই যে এরকম যে একটা পেঁচানো থাকে, এইটার নাম হচ্ছে @, বলি, তাই না? তাই নাকি? কম্পিউটারে আছে, হ্যাঁ, @, কিন্তু এখন নাকি বলে না, বলে শুধু। বলে নাকি এখন। এটা হচ্ছে জারিপ। এই জারিপটা হচ্ছে ইউজার নেম। আর পরের যেটুকু থাকে এটাকে বলে ডোমেইন। তাহলে দুইটা অংশ থাকে। এর আগের অংশ স্যার ইউজার নেম, আর পরের অংশ হচ্ছে ডোমেইন। ডোমেইন নেম বলে এখানে। এখন 1971 সালে রে টমলিন্স কম্পিউটার থেকে কম্পিউটার ইমেল প্রেরণের জন্য প্রথম সফটওয়্যার তৈরি করেছিল। তার নাম হচ্ছে রে টমলিনসন। এটা হয়েছিল 1971 সালে প্রথম। ইমেল প্রেরণের জন্য তিনি এই চিহ্নটা ব্যবহার করেছিলেন, @। এই চিহ্নটা ব্যবহার করেছিল। এখন পর্যন্ত ওইটাই রয়ে গেছে। হ্যাঁ, তার উপরে আর কেউ হাত দেয় না। এখন পর্যন্ত ইমেল অ্যাড্রেসে এইটাই ব্যবহার হয়। তাকে ইমেইলের জনক বলা হয়। তাহলে কে ইমেইলের জনক? টমলিনসন। রে টমলিনসনকে ইমেইলের জনক বলা হয়। ইমেইলের মানে ব্যবহার করার জন্য এই সংকেত বা চিহ্নটা ব্যবহার করা হয়। এবং এটা হয়েছিল কত সালে? 1971 সালে। ইমেইলের কয়টা অংশ থাকে? 2টা অংশ থাকে। আগের অংশকে বলা হয় ইউজার নেম, পরের অংশকে বলে ডোমেইন। আচ্ছা, ইমেইল কম্পোজ উইন্ডোজের বিভিন্ন অংশ। এখন একটা ইমেইল লিখতে গেলে একটা ইমেইলের মধ্যে কি কি থাকে? ইমেইলের মধ্যে যেমন যার কাছে লিখি তাকে বলি কি আমরা টু, আর যে লেখে তার হচ্ছে ফ্রম। আর এখানে একটা সিসি থাকে। সিসিতে কি হয়? কার্বন কপি, না? সিসি কি হয়? সিসিতে হয় কার্বন কপি। সিসি এর পূর্ণরূপ কি? কার্বন কপি। আর বিসিসিতে কি হয়? বিসিসি, ব্লাইন্ড কার্বন কপি। ঠিক আছে? এই বিসিসি থেকে ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ আমরা সিসি দেই, অর্থাৎ সরাসরি যাকে দেই তাকে দেই আমরা সিসি। আর ওইটা যদি অনুলিপি যাদের যাদের দেই তাদেরকে বলে বিসিসি। আর একটা কি থাকে? সাবজেক্ট, চিঠির মতো। আর একটা কি থাকে?
অ্যাটাচমেন্ট, মানে অর্থাৎ যে ফাইলগুলো আমরা পাঠাবো বা পিকচার হইতে পারে বা ভিডিও হইতে পারে, সেইগুলা হচ্ছে অ্যাটাচমেন্ট। তাহলে এই অংশগুলো থাকে মূলত 1 2 3 4 5 6টা, এই 6টা বিষয়টার মধ্যে থাকে। এরপরে আর একটা জিনিস আছে যেমন স্কাইপি বলি আমরা, তাই না? স্কাইপিটা কত সালে হয়েছিল? 2003 সালে ডেনমার্কের দমিজা জানুজ ফ্রিজ এবং সুইডেনের নিকোলাস জিনস্ট্রম সম্মিলিতভাবে স্কাইপি তৈরি মানে স্কাইপি বলে, স্কাইপি প্রতিষ্ঠা করে। স্কাইপি বলতে বোঝা যায় যেটা দিয়ে ভিডিও কল দেওয়া যায়। স্কাইপি অনেক সুন্দর, স্কাইপি যারা ব্যবহার করছে ক্লিয়ার কথা, হ্যাঁ, এবং অনেকগুলা স্কাইপির মাধ্যমে অনেকগুলা, স্কাইপিটা ভালো আর কি একটা বিষয়। স্কাইপি অ্যাকাউন্ট আছে, আমরা যেমন জিমেল অ্যাকাউন্ট করি না, ওরকম স্কাইপিও অ্যাকাউন্ট আছে। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তো 2009 সালে জ্যান পোয়ুম ও ব্রায়ান অ্যাক্ট্রন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। হোয়াটসঅ্যাপ তারা আবিষ্কার করছে। আর 1914 সালে ফেসবুক হোয়াটসঅ্যাপটা নিয়ে নিছে, অধিগ্রহণ করছে, অর্থাৎ তাদের ওইটা কিনে নিছে 14 সালে। ফেসবুক এটা কিনে নিয়ে যায় হোয়াটসঅ্যাপটা, হোয়াটসঅ্যাপ তো ফেসবুকের একটা অংশ। হোয়াটসঅ্যাপ তাহলে করছে কে, কর্তৃক প্রতিষ্ঠিত হচ্ছে 2009 সালে জ্যান কিউম এবং ব্রায়ান অ্যাক্ট্রন জ্যান এটা করেছিল, ক্রম এবং ব্রায়ান অ্যাক্টন। 2014 সালে ফেসবুক এটার অধিগ্রহণ করে। আর 1960 সালে, মুখস্থ করা যায়, একজন মানুষ সবগুলো আবিষ্কার করলেই তো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একটু সুবিধা হইতো, এত এটা নাম মনে করা রাখতে লাগতো, না। মনে রাখা লাগতো না। আমার কাছে কত 1960 বড় সালে নাম স্যার, ইলেকট্রনিক দাঁত ভেঙে দেওয়া নাম। হ্যাঁ, এত ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ইডিআই যেটা, এইটার মাধ্যমে মূলত ই কমার্সের যাত্রা শুরু হয়। ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স, মানে ব্যবসা বাণিজ্যের জন্য অনলাইন ভিত্তিক যে ব্যবসা বাণিজ্য করা, সেটাকে বলি আমরা ই কমার্স। হ্যাঁ, এখন তো অনলাইনে সবই আছে। এইটা শুরু হয়েছে কয় সালে? ই কমার্স শুরু হয়েছে 1960 সালে। ই কমার্সের মূল মেসেজটা কি? ইডিআই। ইডিআই তে কি হয়? ইলেকট্রনিক ডেটা ইন্টারফেস, হ্যাঁ, ইন্টারচেঞ্জ, ইডিআই। এইটার মাধ্যমে মূলত এই ই কমার্স বা অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য এটা শুরু হয়। আচ্ছা, এরপরে আর একটা জিনিস আমাদের এখান থেকে আছে, যেমন Amazon.com আমরা নাম শুনছি। Amazon.com হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট। ই-কমার্স সাইট এটাতে এখানে গিয়ে অনেক কিছু কেনা যায়। কেনা যায়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান Amazon.com। জি স্যার। জেফ 1994 সালে জেফ বেন্স কর্তৃক এই অ্যামাজন বেজোস। প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আমাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেন্স। জেফ বেজোস। জেফ বেজস, হ্যাঁ, বেজোস বেজস। নাকি স্যার? যুক্তরাষ্ট্রের সঠিক ওয়াশিংটনে অঙ্গরাজ্যের সিয়াটলে এর সদর দপ্তর অবস্থিত। এই যে Amazon.com এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাজ্যের সিয়াটলের সদর দপ্তর। আচ্ছা, এইটা গেল Amazon.com। তাহলে এটা কি? এটা বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইটের নাম কি? ই-কমার্স হ্যাঁ, সাইট। Amazon.com। আর আরেকটা আছে Alibaba.com। Alibaba.com, এটা নাম শুনতে পারি আমরা। এটা হচ্ছে জি জ্যাকমা, স্যার। এই জ্যাকমা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই জ্যাকমার ইতিহাস অনেক বড়, মানে করুণ ইতিহাস। সে অনেক জায়গায় অনেকবার জীবন অনেক কিছুতে ব্যর্থ হয়েছে, যত জায়গায় গেছে সব জায়গায় সে ব্যর্থ হয়েছে, ঠিক আছে? আহ, কিন্তু পরবর্তীতে সেই বিশ্বের কত নম্বর ধনী যেন হয়েছিল, এবং এই Alibaba.com এটা সে পরবর্তীতে করে সব জায়গা থেকে ব্যর্থ হয়ে, যে বলে না যারা ঘুরে দাঁড়ায় তারা সব জায়গা থেকে ব্যর্থ হয়েই পরে একসময় তারা ঘুরে দাঁড়ায়, এই সেই জ্যাকমার। হ্যাঁ, যত জায়গায় গেছে সবার, মনে করেন একবার পুলিশের চাকরিতে গেছিল সে, সেই জ্যাকমা, মানে এখানে 18 জন নিয়েছিল, আহ, এবং মানে তারটা হয়নি, আর সবার, ঠিক আছে? 19 নাম্বার 19 নাম্বার ছিল। 19 নম্বর ছিল, তারটা হয়নি, আর সবারটা হয়েছে, এরকম আর কি জ্যাকমার ইতিহাস। তাহলে সে পরবর্তীতে দেখেন এই যে Alibaba.com আবিষ্কার করে। পৃথিবীতে যত এই মানে আবিষ্কার, তার পিছনে একটা ইতিহাস থাকে আর কি। আচ্ছা, এরপরে এলো 2011 সালে, মানে 2011 সালে আমাদের দেশে যে মোবাইল ব্যাংকিং চালু হয়, এটা প্রথম ডাচ বাংলা ব্যাংক করে আমাদের বাংলাদেশে। হ্যাঁ, মোবাইল ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক 2011 সালে।
আচ্ছা, আর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে বিকাশ। বিকাশটা কাদের? মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক যারা এটা বিকাশ বিকাশ করি যে আমরা, এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের মনে হয় না? ব্র্যাক ব্যাংকের একটা বিষয় হচ্ছে বিকাশ। জি আর স্যার, ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ডাক বিভাগ একটা যে চালু করছে নগদ, যেটা নগদ, এটা এটা চালু 19 করছে সালে। হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ জি, 2019 সালে। 2019 সালে। হ্যাঁ, তাহলে এটা আমরা জানলাম, অনেক তথ্য এখানে আলোচনা হয়েছে। আর একটা আছে টেলি ব্যাংকিং। টেলি ব্যাংকিংটা চালু করছিল চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে না, তারা এই টেলি ব্যাংকিং নামে একটা জিনিস, এটা প্রথম বাংলাদেশে এই টেলি ব্যাংকিংটা চালু করছে চার্টার্ড স্ট্যান্ডার্ড ব্যাংক। আর একটা শব্দ আছে নেটফ্লিক্স। এই নেটফ্লিক্সটা কি? নেটফ্লিক্সটা হচ্ছে নিবন্ধন ভিত্তিক স্ট্রিমিং সার্ভিস। 1997 সালে হ্যাস্টিংস এবং রেনরোজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নেটফ্লিক্স প্রতিষ্ঠা করে। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে কি ভাইরাস, মানে ভাইরাস বলতে যেটাকে অ্যান্টিভাইরাস বলে আমরা। অ্যান্টিভাইরাসটা কি? অ্যান্টিভাইরাসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, অর্থাৎ এখানে যেটা বলছে সেলফ এক্সিকিউটেড, অর্থাৎ নিজেই 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 সবকিছু করে, আবার নিজেই কি করে, এক্সট্রাক্ট ছড়িয়ে যায় আর কি, সেলফ এক্সট্রাক্টেড, নিজেই ছড়িয়ে যায় ভাইরাস। আর নিজেই রিপ্লিকেটেড হয়, অর্থাৎ নিজেই তার সংখ্যা বৃদ্ধি করে। এইগুলো হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন এই ভাইরাস শব্দটার নামকরণ করছে। ফ্রেড কোহেন। হ্যাঁ, ভাইরাসে কি হয়? ভিতে হলো ভাইটাল, আইতে হলো ইনফরমেশন, তারপরে হচ্ছে রিসোর্স আন্ডার সিস। এটা এক সংক্ষেপে আমরা বলি ভাইরাস। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিস। হ্যাঁ, ভাইরাসের পূর্ণরূপ এটা। 1999 সালে এপ্রিল মাসে বাংলাদেশ ও সারা বিশ্বে লক্ষ লক্ষ কম্পিউটার, একটা আমরা জানতাম এটা, যে একটা ভাইরাস আক্রমণ করে সমস্যা তৈরি করছিল। সেই ভাইরাসটার নাম কি? CIH, বাংলায় বলে চেরনোবিল বা নামক ভাইরাস। এটা 1999 সালে বাংলাদেশ ও বিশ্বের অনেক কম্পিউটার একসাথে একটা ভাইরাস আক্রমণ করেছিল। CIH ভাইরাস এটা, বা চেরনোবিল ভাইরাস। আচ্ছা, এরপরে কি আছে? হ্যাকিং। হ্যাকিং শব্দটার সাথে তো আমরা পরিচিত, বা আমরা শুনছি হ্যাকিং কথাটা। হ্যাকিংটা হচ্ছে ওই যে কম্পিউটার যে করে, মানে বিনা অনুমতিতে প্রবেশ করে কম্পিউটার নেটওয়ার্ককে ব্যবহার করে কম্পিউটার তার নিয়ন্ত্রণে নিয়ে যায়। হ্যাঁ, মানে হ্যাকারদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। যেমন আমি কম্পিউটার চালাইতেছি, তো এখানে আপনি আমার কম্পিউটারে ঢুকলেন, ঢুকে আমার তথ্য জানলেন, বা আমার এই কম্পিউটারটা আমার নিয়ন্ত্রণে আর তখন থাকবে না, হ্যাকিং হয়ে গেলে তখন তার নিয়ন্ত্রণে কম্পিউটারটা চলে যায়। যে হ্যাকিং করে তাকে আমরা কি বলি? হ্যাকার। এখন জি। হ্যাকিং সব মানে দুই ধরনের হইতে পারে, একটা বৈধ হ্যাকিং হইতে পারে, অবৈধ হ্যাকিং হইতে পারে। অবৈধ হ্যাকিং হবে তখন যখন মূলত বিনা অনুমতিতে আপনি আমার কম্পিউটারে সবকিছু ব্যবহার করবেন বা তথ্য নিয়ে নেবেন, তখন হচ্ছে অবৈধ যেটা। আর আমি যদি কাজ করার জন্য মনে করেন আপনাকে নিয়োগ দেই, তখন আপনি এটা বৈধ। ঠিক আছে। আর নিয়োগপ্রাপ্ত হ্যাকার যারা, তাদেরকে বলে হোয়াইট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার। আর যারা বৈধ তাদের কি বলে? তাদের বলে ক্রেকার, ক্রেকার অথবা ব্ল্যাক হ্যাট হ্যাকার। যারা অবৈধ, বৈধরা হলো হোয়াইট, সাদা, তারা ভালো। আর ব্ল্যাক মানে অবৈধ, যারা বিনা অনুমতিতে প্রবেশ করছে, তারা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, তাদের হচ্ছে এরা হলো হ্যাকার, আর ওরা অবৈধভাবে যারা, তারা হলো ক্রেকার। ক্রেকাররা ইন্টারনেট অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি করে অথবা নষ্ট করে দেয়। যেমন ওই যে একবার বাংলাদেশ ব্যাংকের অনেক টাকা এইভাবে চুরি হয়ে গেছিল না, হ্যাকিং হয়ে ডেটা চুরি করে নিয়ে নিয়ে গিয়েছিল। জি স্যার। এটা একটা বিষয় ছিল। এই যে হ্যাকিং এর যে বিষয়টা থাকে। আর একটা শব্দ আছে স্পামিং, স্পাম বলে না, স্পামিং। স্পামিংটা কি? আমাদের যে মেইল পাঠাই আমরা, অনেক সময় দেখা যায় কিছু অবাঞ্ছিত মেইল আসে,
যেটা কে পাঠাইছে, মানে সেই কে পাঠাইছে সেটা থাকে, অচেনা অপ্রয়োজনীয় মেইল পাওয়া যায়, যেটা বিরক্তির একটা কারণ হয়। এই ধরনের মেইলটাকে আমরা বলি স্পাম মেইল, ঠিক না? স্পাম, স্পাম মেইল বলে। এবং এই সিস্টেমটা বা এই যে মেইলগুলা যে আসে, এই মেইলগুলাকে বলি স্পামিং, ওই কথাটা ওখানে আসছে। আর যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেসে শত শত, এমনকি লক্ষ লক্ষ মেইলের মাধ্যমে মেমোরি দখল করে, সেই দখল করাটাকে বলে স্পামিং। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় যখন মেইল আসে তখন দেখা যায় মেইলটা পাই নাই, তখন বলে হয়তো স্পামে গিয়ে জমা হয়েছে। অর্থাৎ কিছু অপ্রয়োজনীয় মেইল, যেগুলো আমাদের প্রয়োজন নেই, এরকম অনেক লক্ষ লক্ষ মেইল আসে। এই মহিলা এসে কি করে, আমার কম্পিউটারে যে ডেটা থাকে বা মেমোরি যেটা ধারণ ক্ষমতা থাকে, সেই ধারণ ক্ষমতাগুলো তারা দখল করে নেয়। অর্থাৎ তখন দেখা যাবে কি, আপনার বলবে যে আপনার মেমোরি ফুল হয়ে গেছে, আর কোনো মেইল এখানে আসা সম্ভব নয়, এটা ফাঁকা বানান আপনি। এই যে তখন আমরা কি করি, ওই যে স্পামে যতগুলো ইমেইল আছে সবগুলো আমরা পার্মানেন্টলি ডিলিট করে দেই। এটা হচ্ছে স্পাম। আর একটা শব্দ আছে, সেটা আমরা বলি ফিশিং। কম্পিউটারের ক্ষেত্রে আর একটা শব্দ আছে। ফিশিং বলতে বোঝায় যে একটা প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, যেমন হতে পারে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড, তারপর ক্রেডিট কার্ড। অনেক সময় মোবাইলে ফোন দেয় না, যে আপনার ক্রেডিট এইটা বা এইসব বিভিন্ন নাম্বার জানতে চায়। নাম্বার দিয়ে কি করে, ক্রেডিট কার্ডের মানে তার ক্রেডিট কার্ডের বলে নাম্বার একটা ইয়া করে, সে বলে একটা কোড যাবে, কোডটা দিবেন কোড এরকম। যাবে, কোডটা বললেই আপনি যদি বলেন সরল মনে, তখন অ্যাক্সেস আপনার নিয়ে নেয়। ইয়া হবে, কি বলে, আপনার ইয়ে ফেসবুকই হয়ে আর যাবে, কি বলে, জি স্যার, সব হ্যাকিং। অ্যাক্সেস গুলো নিয়ে নেয়, হ্যাঁ, হ্যাকিং ই হয়ে হ্যাকিং যাবে। চায়। আপনার তখন ওই আপনার যারা যারা পরিচিত আছে তাদের কাছে টাকা চাবে। হ্যাঁ, জি আপনি জি জানতে পারবেন না, আপনিও জানতে পারবেন, হ্যাঁ, যে আপনার মেইলে আপনি ঢুকতে পারবেন না, বা আপনার ওই ফেসবুকে আপনি ঢুকতে পারবেন না, বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ঢুকে আপনি যাবেন, ঢুকতে জি পারবেন না। সব ইনএক্টিভ হয়ে যাবে, অর্থাৎ আপনারটা সে নিয়ে গেছে, এক কথা বলে দিতে পারে। জি তখন সে আপনার আইডি ব্যবহার করে সে বিভিন্ন মানুষদের কাছে পরিচিত, দেখবে কার কার সাথে আপনার লিঙ্ক আছে, তাদের কাছে আপনি কি করবে, যে টাকা চাবে, যে একটু টাকা দরকার, আগামীকালকে বিকাশ দিয়ে করে দেবো, দেবেন, টাকাটা পাঠাও, এবার 10,000। এবার আমার একবার হয়েছিল, ঠিক আছে। জি স্যার। অনেকে উপবৃত্তি, জানেন। বিশেষ করে স্যার আর স্যার উপবৃত্তি আপনার আসলে। আপনার না ইয়ে তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাইছিল স্যার। হ্যাঁ, সেইটাই। তখন ওই হুম, সাথে সাথে আমি অবশ্য সব গ্রুপে জানাই দিয়েছিলাম, কেউই টাকা দেয় নাই। এখন অনেকে ভাবে যে স্যারের কাছে টাকা, মানে স্যারে তো কোনোদিন আমাদের কাছে টাকা চায় না। এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে। মানে বাচ্চাদের অনেকে আমাকে উপবৃত্তি ফোন আসলে দিতে সাথে বিশেষত সাথে, অভিভাবকদের কাছে আবার ফোন অনেকে আসে ভাবছে যে অনেকবার। হয়তো হতেও পারে, হয়তো কোনো সমস্যা, কিন্তু তারপরে টাকাটা দেওয়ার আগে তো অন্তত ফোন দিয়ে জানবে, তাই না, যে স্যার আপনি কি এরকম জি স্যার। সমস্যা আছেন কিনা, বা এরকম ইয়ে মেসেজ দিয়েছেন কিনা। হ্যাঁ, কিন্তু ওই সময় দেখা গেছে আমেরিকাতে আমার পরিচিত আছে কয়েকজন, হ্যাঁ, তাদের কাছে পর্যন্ত টাকা চাইছে, ভাবছে আমেরিকাতে দিলে ওরা হয়তো টাকা, অনেক ও টাকা পয়সা আছে দিয়ে তাদের, দিবে। ঠিক আছে। অর্থাৎ আমার রিলেশন কোথায় কোথায় আছে, সমস্ত জায়গায় তারা মেসেজ ওই পাঠাবে। অ্যাক্সেসটা নিয়ে নেয় তো ফোনের, তখন অ্যাক্সেস সবই নিয়ে যায়, পেয়ে যায়। তথ্য চুরি করে, যে অ্যাক্সেস বলছে এখানে, লগ ইন হুম, করে অ্যাক্সেস তথ্য চুরি করে, বিশেষত ই কমার্স ই ব্যাংকিং সাইট গুলাকে, ওই ওদেরকে আবার বলে ফিশার, ঠিক আছে। হ্যাঁ, ফিশার থেকে এই যে ফিশিং কথাটা আসছে মূলত, ইমেইল, ইনস্টাগ্রাম মেসেজের মাধ্যমে সাধারণত ফিশিং করা হয়ে থাকে। আহ, এই তাদের লক্ষ্য থাকে যে ওই বিভিন্ন কার্ডের নাম্বার বা এরকম, হ্যাঁ, ই ব্যাংকিং সাইটগুলো জানতে পারে তখন। হ্যাঁ, এই এরকম, কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলো আরো বেশি বাড়ছে ইদানিং কালে। বিভিন্ন আপনার বলবে যে ক্রেডিট কার্ডের এটা মানে একটা কোড আসবে, কোডটা চায় আর কি, ঠিক আছে। কোডটা চাওয়ার সাথে সাথে আপনার তথ্য তার কাছে সব চলে যাবে। এবং আমার এরকম হয়েছিল, মানে আমি ইয়া করেছি, বলছে যে আপনি কি টিকা নিয়েছেন। হ্যাঁ, আমরা এই ইয়ার থেকে বলছি, হেড অফিস থেকে বলছে যে আপনার তো তৃতীয় ডোজ টিকা এখন আপনি নেন নাই, তা আপনার একটা মানে এটা রেজিস্ট্রেশন করে দেবে, তারা একটা কোড যাবে, কোডটা বললে আপনি সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে এই থার্ড ডোজ নিতে পারবেন আর কি, আর কি বলে করোনার ভ্যাকসিনের ইয়া এইটা। তো এটা তো আমি বিশ্বাস করেছি, পরবর্তীতে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখি আমার সবকিছু বন্ধ হয়ে গেছে, মানে আমি আর ইয়া করতে পারতেছি না। হ্যাঁ, পরবর্তীতে অবশ্য থানায় জিডি করা হয়েছিল, জিডি করে ওগুলো আবার পরবর্তীতে সাথে সাথে আবার চেঞ্জ করে দিতে হবে, আপনার পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করে দিলে আবার তারপরে একদিন দুই দিন ওরা এটা লেগে থাকে।
আচ্ছা আমার ফোনে এরকম হয়েছে স্যার, রাত 12টার দিকে, মানে 12টার পরের থেকে 1টা পর্যন্ত এরকম সময়ে আমার ফোনে দেখি যে মেসেজে SMS এ কোড আসে, হুম হুম কোড আসে, আর তার কিছুক্ষণ পরে আবার কোড আসে, আবার কোড আসে, এরকম কয়েকদিন হয়েছে। আমি যখন এগুলো দেখেছি স্যার, হুম ফোন বন্ধ করে রেখেছি। তারপর অনেক দিন পরে আবার এরকম এসেছে, মানে একদিন 2 দিন পর পরই। হ্যাঁ, এইটা আসে যে ইয়াতে মানে প্রথমে ওরা একটা মোবাইলই কল দেয়, মোবাইল কল দিয়ে বলে কি আপনার একটা কোড গিয়েছে, এটা একটু বলেন। মানে বলে যে আপনি টিকা নেন নাই, প্রথম ওইটা বলছিল আমাকে যে করোনার 3rd ডোজ টিকা এটা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে। এখন আপনি তো এটা এখনো নেন নাই, তো আপনি নিকটস্থ হাসপাতাল থেকে নিতে পারবেন, আপনার এখানে আমরা এন্ট্রি করে দিচ্ছি, একটা কোড যাবে, ওইটা একটু বলেন। এই, আচ্ছা ঠিক আছে। তারপরে যেটা আছে আমাদের এখানে যেটা দেখি প্লেজিয়ারিজম, না, এটা হচ্ছে ওই যে পাইরেসি বলে, এটাকে পাইরেসি বলতে বোঝায় যে অন্যের কোনো লেখা, হ্যাঁ, সেটা নিজের নামে চালিয়ে দেওয়া। অনেক সময় আছে না ডিজিটাল, আমরা ডিজিটালে তো সবকিছুই পাওয়া যায়, আপনি যে কোনো একটা জিনিস চান সবই এখন এখানে পাওয়া যায়। যে কোনো একটা কি বলে একটা আপনার একটা নোট দরকার বা যে কোনো একটা বিষয় দরকার আপনার, সেই সেই জিনিসগুলা আপনি অনলাইন থেকে আহ, আনলেন, আনার পরে সেগুলো নিজের নাম দিয়ে চালাই দিলেন। হ্যাঁ, স্যার সেই বাংলা একটা শব্দ আছে যে কুন্তিলক বৃত্তি, সেটা এটা তো কুম্ভিলক বাংলা। বৃত্তি, কোনটা কি না কি কি নাম না? কুম্ভিলক বৃত্তি স্যার, কুম্ভিলক কুন্তিলক বৃত্তি।